মেইনলি ফিজিক্সের ক্ষেত্রে আমি একটা কথা বলি, ঠিক আছে? মানে খুব ভালো করে শোনো। সেটা হলো যে যখন তোমার এমসিকিউ মনে করো যে লাস্টের দিকে বাকি আছে বেশি, যদি এমন হয় বেশি বাকি থাকে, তাহলে কোশ্চেনে শুধুমাত্র দেওয়া আছে গুলা গোল গোল করবা, ঠিক আছে? ওইগুলা করে যে সূত্র আসবে ওই সূত্র দিয়ে মেরে তুমি অ্যান্সার করবা। পড়াটা বুঝতে পারছো কি বললাম? দেখা গেলো এখান থেকে এম পেয়েছো, এখান থেকে জি পেয়েছো, এখান থেকে এইচ পেয়েছো, তাহলে ডাব্লিউ সমান এম জি এস, এরকম করে করবা। কি আছে ভিতরে, মানে যদি টাইম একেবারে কম থাকে, একেবারে কম, এই এই পদ্ধতি ভাই যদি ইউজ করতে পারো, তাহলে তুমি দেখবে যে 10-15 সেকেন্ডে একটা করে অবজেক্টিভ মারতে পারবা। বাট এখন মেইনলি যেটা হয় যে হলো, যদি একটু ভয় পেয়ে যাও না, ভয় পেয়ে গেলে যেটা হবে যে তুমি একেবারে পুরা ভড়কাই যাবা পুরা। ও তখন আর ভাই, কি, আমার যে কি লিখছিল গতদিন, ফুল অবস্থা ওই যে টাইট ভাই। মানে মাথায় সবসময় একটা জিনিস রাখবা যে হলো, যাই হোক তুমি যদি ভড়কায় যাও বা এরকম যদি হয় না, তাহলে তুমি আরো 3টা অবজেক্টিভ মারতে পারবা না। তো তোমাকে যেটা করতে হবে, নিজেকে খুব মানে শান্ত রাখতে হবে, প্রচুর শান্ত রাখতে হবে। যদি, শোনো আমি একটা কথা বলি সবসময়, 100 করার টার্গেট নিয়ে তো পরীক্ষার হলে যাও, যখন প্রশ্ন পাও তখন হলো অ্যাটলিস্ট এমন করবা যে আমি 90 পেলেই হবে, লিস্ট, ঠিক আছে? যখন তোমার দেখবা যে আস্তে আস্তে আমি প্রত্যেকটা কোশ্চেন পাচ্ছি, তখন তুমি 90 থেকে আস্তে আস্তে মানে বাড়াতে থাকবা, 92, 94, ঠিক আছে? এরকম করে আস্তে আস্তে 100-র দিকে নিয়ে যাবা। বাট এখন মানে এমন যদি হয় যে কোশ্চেন পাওয়ার সাথে সাথে তোমার মনে হচ্ছে যে আমার কিচ্ছু হচ্ছে না, তোমার 50-ও হবে না, এরকম একটা অবস্থা, ঠিক আছে? তখনও মাথা কুল ডাউন করবো, পুরা পুরা শান্ত রাখবো মাথা। এই 50 থেকে দরকার হলে শুরু করবা, দেখবা যে আস্তে আস্তে মাথা খুলবে। মানে পরীক্ষার হলে প্রথমে মাথা খোলে না, আস্তে আস্তে যখন যাবা না তখন মাথা খুলবে। তো জাস্ট শান্ত যত থাকতে পারবা, তত আস্তে আস্তে দেখবা যে তখন হলো 60, 70, 80, 90, তখন তুমি দেখবা যে 95 কভার করে ফেলতে পেরেছো। মানে প্রথম দিকে ভড়কাই গেলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হবে। জাস্ট একটু, যত খারাপ সিচুয়েশন আসুক, মনে করো যে তুমি ফেল করবে এরকম একটা সিচুয়েশন আসুক, তারপরও তুমি হলো নিজেকে আর কি মানে মিথ্যা কথা বলবা যে হলো না আমি পারবো, ঠিক আছে? এই মিথ্যা কথা বলাটা আসলে ইম্পর্টেন্ট। ওইখানে যদি কুল ডাউন করছো, নাহলে দেখো তুমি এখন 2 বছর পড়েছো, ঠিক আছে? তুমি কিন্তু একটু তোমাকে বাসায় বসে ওই কোশ্চেন দিলে তুমি পারবা, বাট পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন ওই সলভ করা একটু টাফ হয়। তো এর কেন টাফ হয়? কারণ তোমার এখানে প্রেশার থাকে। প্রেশারটা যাতে হলো তুমি যত নিউট্রাল করতে পারবা, তত তোমার জন্য মাথা ভালো করে খুলবে, বুঝছো? আমি বলবো যে যে কোনো মানে সবসময় সেকেন্ড ব্যাকআপ প্ল্যান রাখবা, যে আমার হলো প্ল্যান বি, প্ল্যান সি, এরকম। যদি এমন হয় যে 100 আমি তুলতে যাচ্ছি, তাহলে প্ল্যান এই কাজ করবে। দেখা গেলো যে 80 তুলতে পারছো না, তখন প্ল্যান বি কাজ করাবা, যে হলো না আচ্ছা আমি হলো মোটামুটি 90 পেলে হবে। আর একটা কথা সবসময় মাথায় রাখবা, যে কোশ্চেন যদি হার্ড হয়, কোশ্চেন হার্ড হয়েছে কি সহজ হয়েছে এটা মানে তুমিই বুঝতে পারবা, কারণ তুমি পড়ছো। যে হলো পড়েনি সে কিন্তু বুঝতে পারবে না যে কোশ্চেন হার্ড হয়েছে কি কঠিন মানে সহজ হয়েছে, বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে তোমার কাছে যদি কোশ্চেন হার্ড লাগে, তাহলে তুমি মনে করে নিও যে হলো এখানে যারা আছে পুরো ঢাকা বোর্ড যেটা আছে, ঢাকা বোর্ড বা যে কোনো মনে করো যে তুমি যশোর বোর্ডে আছো, তাহলে সবার জন্য এটা কঠিন, এটা মাথায় রেখো। তাইলে আমার হলো 100 পেলে তখন কোনো সমস্যা নেই, আমি একটু 90 পাই তাও কোনো সমস্যা নেই আমার, কারণ কোশ্চেন তো হার্ড, বুঝতে পারছো? এটা আমি সবসময় মাথায় রাখতাম, যে কোশ্চেন যদি সহজ হয় তাহলে আমাকে 100 পেতেই হবে, এরকম একটা মেন্টালিটি চলে আসতো। আর কোশ্চেন যদি হার্ড হয়, তখন আমি মনে করতাম যে আমি 90 পেলেই হবে, 90 ডিফেন্ড করতে পারলেই হবে, ঠিক আছে? আর আরেকটা কথা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে? যে অবজেক্টিভ কখনো জীবনেও, জীবনেও মানে তুমি রেখে আসবা না। মানে 25টায় আন্দাজে হলেও 25টা মেরে আসবা। মানে তোমার লাস্টে যে 3টা মনে করো বাকি আছে, বুঝতে পারছো না, না কোশ্চেন না দেখে তুমি দরকার হলে মেরে আসবা, কারণ এগুলো তো নেগেটিভ মার্কিং নাই, এটা মাথায় রাখবা। আর আরেকটা আছে অবজেক্ট মানে অবজেক্টিভ মারার ক্ষেত্রে, এমসিকিউ মারার ক্ষেত্রে যেটা বলবো, যে যদি এমন হয় যে কোশ্চেন পড়ারও টাইম নাই, তাহলে হলো নেগেটিভ অ্যান্সার খুঁজবা। নেগেটিভ অ্যান্সার বলতে এরকম যে ক, খ, গ, ঘ, মনে করো তো এখানে তুমি 3টা ভুল ধরা ট্রাই করবা, 3টা নেগেটিভ অ্যান্সার খুঁজবা, তাহলে একটা যেটা আছে সেটা সঠিক অ্যান্সার। এরকম আমি অনেক সময় পরীক্ষার হলে করতাম, নেগেটিভ অ্যান্সার খুঁজতাম, নেগেটিভ অ্যান্সার যেটা আসছে তার বিপরীতটা হবে হলো সঠিক অ্যান্সার। তো কোনটার সাথে মিল আছে, এরকম করে একটু করবা, ঠিক আছে? এগুলা একটু বলছি যে এগুলা একটু ভালো করে মানে একটু টেকনিক খাটানোর ট্রাই করবা, দেখবা যে ম্যাক্সিমাম টাইমে এরকম করে নেগেটিভ অ্যান্সার দেয় তোমার হলো, তুমি আর কি পারবা। মানে আমি নিজে পেরেছি। বা অপশন টেস্ট এগুলা যেগুলো আছে না, এগুলো করবা। আচ্ছা, তো এটাই ছিল। আমরা এখন কাজ ক্ষমতা শক্তি শুরু করি, ঠিক আছে? আমরা একটু ফাস্ট করবো এটা, ভাই মানে আরেকটা তাড়াতাড়ি। বিষয়, মানে কি বলো। যে ধরেন বুটেক্সে বা বুয়েটে যেসব ইউনিভার্সিটিতে ধরেন মার্ক লাগে, তো ওইগুলা হ্যাঁ, এভারেজ কত মার্ক লাগে? এখন ওইটা তো মানে তোমার ইয়ার অনুযায়ী মানে তোমার ভ্যারি করে। বাট হলো যেটা হয় যে তুমি আর কি 90% মার্ক সব ক্ষেত্রে মানে ইনশিওর করবা। 90% মার্ক কত, 540 না 600-তে? এটা অ্যাটলিস্ট, মানে এটা হলো তোমার ভাগ্য ভালো থাকলে আসলে তুমি পরীক্ষা দিতে পারবা, ভাগ্য ভালো থাকলে।
বাট আমি বলবো 560 করার জন্য 560 তুলতে পারো কিনা এটা একটু ট্রাই করবা। 560 থাকলে তুমি একবারে পুরো সেফ। বুঝতে পারছো? 560 কি ভাই মানে সব মিলাই হিসাব করে না এভারেজ সাবজেক্টে? পিসিএম। মানে পিসিএম এ তোমার হলো ধরেন ফার্স্ট পেপার হলো, সেকেন্ড পেপার দিয়ে বাংলা, নাম্বার ইংরেজি, দিয়ে। আইসিটি এগুলো তো লাগে না। বুঝতে পারছো? না ভাই, এগুলোতে তুমি পিসিএম এ ফেল ধরেন করলেও, ফেল ফিজিক্স করলে না তুমি পেপারে এখানে বি ধরেন, পেলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি বলছি ধরেন ফার্স্ট পেপারে কম আসছে, এখন সেকেন্ড পেপারের নাম্বার দিয়ে কি ওই হ্যাঁ এভারেজ অবশ্যই। 560 করলে? হ্যাঁ 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 হ্যাঁ, তোমার দুইটা মিলাই তো কাউন্ট হবে। তোমার ফিজিক্স ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার এরকম করে কাউন্ট হয় না, দুইটা মিলে কাউন্ট হয়। এখানে তুমি হলো দেখা গেলো যে 180 পেয়েছো। বুঝতে পারছো? তোমার পরীক্ষার ইসেও লেখা থাকবে 180 এরকম করে। ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এভাবে ভাগ করে থাকবে না। বুঝছো? জি ভাই। আচ্ছা। আর যে কোনো একটা পরীক্ষা মনে করো যে ফিজিক্সটা মনে করো যে 180 হয়ে গেছে, তার মানে 20 মার্ক কাটা, বাকিগুলো ভালো করে দেওয়ার ট্রাই করবা। ঠিক আছে? আমার যেমন ওই যে ম্যাথের ক্ষেত্রে হয়েছিল, ম্যাথ ফার্স্ট পেপারে আমার একটু বেশি কাটা চলে গেছিল। তো এরপর আমি হলো মানে ফিজিক্স কেমিস্ট্রি আমার ভালো হয়েছিল, বাট ম্যাথ ফার্স্টে আমার হলো ওই যে 91 না কত এরকম চলে এসেছিল। মানে বুঝতে পারছিলাম যে এটা আমার হলো খারাপ হয়েছে। তো এটার ক্ষেত্রে তোমার হলো সেকেন্ড পেপার দেওয়া আবার হলো, সেকেন্ড পেপারে আমি শিওর ছিলাম যে 100 হবে। কারণ তোমার ওইরকম করে লাস্টে পড়া শুরু করেছিলাম। কারণ আমি তো জানতাম যে এটা যদি না হয় তাহলে তো আবার সেই এখানেও যদি 90 চলে আসে তাহলে তো আরো বেশি রিস্ক জোনে চলে আসবো, তাই না? এই জন্য। আচ্ছা, তো দেখো যে আমরা শুরু করি। তো আমি একটু খুব ফাস্ট রিভিশন দেবো এটা একটু। দেখো কাজ ক্ষমতা আর হলো ওই যে কি, কাজ ক্ষমতা শক্তি, এই অধ্যায়টা খুবই ইজি একটা অধ্যায়, সত্যি কথা বলতে খুবই ইজি একটা অধ্যায়। এটা থেকে কোনো রকম সৃজনশীলও মিস দিবা না, প্লাস হলো এমসিকিউ মিস দিবা না। তো দেখো যে আমি এখানে বলছি যে কাজ কাকে বলে, তো এই জিনিসটা আসতে পারে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের দিকে সরণ হয়, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছে যে বলের দিকে যদি সরণ হয় তাহলে সেটা হবে কি কাজ। তার মানে তোমার এইখানে একটা মানে আমরা তো এখান থেকে সূত্রই পাচ্ছি ডাব্লিউ সমান এফ এস, আর এক্সট্রা যেটা আসছে কস থেটা। মানে তুমি যদি এদিকে একটা জিনিসকে বল প্রয়োগ করো, ঠিক আছে, বা এদিকে মনে করো যে আচ্ছা ঠিক আছে আমি এখানে একটা একটা বস্তুকে এদিক বরাবর বল প্রয়োগ করছি, আচ্ছা একটা কোণ করে বল প্রয়োগ করছি, ফলে যদি এদিকে সরানো হয় তাহলে আমরা যেটা করবো যে এই জিনিসটার এই উপাংশটা এটার উপর নিয়ে আসবো। তো এই জিনিসটা উপাংশটা যদি এর উপরে নিয়ে আসি তাহলে কি কস থেটা হয়ে গেল না, এফ কস থেটা হয়ে গেল না। এফ কস থেটা গুণ এস যেটা হবে সেটা হবে কাজ। তার মানে যে কোনো একটা, তোমার দুইটা জিনিস আছে মনে করো যে একটা আছে এদিকে একটা আছে এদিকে, তাহলে তোমাকে যে কোনো একটাকে তার একই বরাবর নিয়ে যেতে হবে। তো একই বরাবর নিয়ে আসতে গিয়ে আমাদের অবশ্যই কস থেটা ফাংশনটা ইউজ হবে। বুঝতে পারছো? মনে করো যে এদিকে আমি একটা জিনিস দিয়েছি আর এইদিকে আমার স্মরণ হচ্ছে মনে করো, ঠিক আছে। তো এই যে স্মরণ আর এস, এটা আমাদের সবসময় এফটাকে নিয়ে আসতে হবে এর উপর। তো এর এর উপর যখন আমি নিয়ে আসবো তখন এটা কি হয়ে যাবে, এফ কস থেটা হয়ে গেল না, একই লাইন হয়ে গেল না। একই লাইন যদি হয় এই দুইটার যে গুণফল এটাকে আমরা কাজ বলবো। আচ্ছা, তো এখান থেকে একটা খুবই ইম্পর্টেন্ট কথা যে এফ এস কস থেটা যখন আমরা দিচ্ছি, আমরা তো ভেক্টরে তো আমরা এটা পড়ছিলাম যে এ ডট বি সমান কি হয়, এ বি কস থেটা হয় না, এ বি কস থেটা। তাহলে এখান থেকে যেটা হবে যে এফ ডট এস এটা আমরা লিখতে পারবো। অনেক সময় দেখবা যে আমাদের আই জে কে ক্যাপ দিয়ে হলো তোমার কথাবার্তা বলা বলা থাকবে যে ডাব্লিউ এর ক্ষেত্রে কাজ বের করো। তখন তুমি কি করবা, ওই যে সহগগুলার গুণফল, জাস্ট হলো যে আই জে ক্যাপের জন্য সহগগুলার গুণফল করে তুমি আর কি গুণফল করে তারপর যোগফল করবা, তাইলেই হয়ে গেল কাজের মান। আচ্ছা, তো এইভাবে এগুলা কথাটা বলেছে যে হলো বল গুণ বলের দিকে সরণের উপাংশ নিতে পারো, অথবা তুমি সরণ গুণ সরণের দিকে বলের উপাংশ নিতে পারো। প্রথমটা আমি বলছিলাম সরণ গুণ সরণের দিকে বলের উপাংশটা নিয়েছিলাম, এই যে এটার উপর এটা শোয়াইছিলাম। আর এটার ক্ষেত্রে যেটা হবে যে বল এদিকে দিয়েছি, আমি সরণটাকেও এদিকে নিয়ে আসতে পারবো, মানে এদিকে এফ আছে আর এদিকে এস আছে। তাহলে আমি একটা কাজ করতে পারবো, এসটাকে এটার উপর শোয়াতে পারবো। যদি একই সাথে শোয়াতে পারি তাহলে এখান থেকে কি হবে, এস কস থিটা হয়ে গেল না, তাহলে এই দুইটার গুণফল কি হবে, কাজ হবে। আচ্ছা, তো এই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা এমসিকিউ আসার কথা। সেটা হলো এখানে দেখো যে আমরা যে ইউজ করি না ডাব্লিউ সমান এফ এস কস থেটা, তাহলে কস থেটা যেটা আছে কস থেটা তোমার কি হবে, কস থেটা হবে মানে কস থেটার মানের উপর ডিপেন্ড করবে যে কাজ কি রকম হবে। তো কস থেটার মানের উপর আমরা জানি যে প্লাস মাইনাস জিরো এই তিনটা জিনিস হতে পারে। তো যদি ধনাত্মক কাজ হয় তখন তোমাকে বলবে যে ধনাত্মক কাজের শর্তটা কি। তো ধনাত্মক কাজের শর্তটা হলো যে তুমি এই যে ডাব্লিউ এফ এস কস থিটা, ডাব্লুর মান কখন তুমি পজিটিভ পাবা। পজিটিভ পাওয়ার জন্য অবশ্যই কস থিটার মান এমন হতে হবে যেটার মান হলো প্লাস টাইপের মান দেয়। তো এই মানটা কত হতে হবে, দেখো 90 যদি আমি কখনো ইউজ করি, কস 90 ডিগ্রির মান কিন্তু জিরো, তার মানে সম্পূর্ণটার মান জিরো হয়ে গেল। তো ওই জিনিসটা শূন্য কাজের ভিতর চলে গেল। আর 90 ডিগ্রি থেকে যদি আমরা একটু উপরে যাই, 91 বা 90.5ও যায়, তাহলে ওইটা মাইনাসে চলে যাবে। যদি মাইনাসে চলে যায় তাহলে ওইটা সম্পূর্ণ ইকুয়েশনটার মান হলো ঋণাত্মক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে যে আমাদের কস থিটার মান যাতে প্লাস আছে। তাহলে আমরা কি করতে পারবো, cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান কিন্তু হলো তোমার 1, তাই না? তাহলে এটা প্লাস মান আসছে। আবার তাহলে আমরা বলতে পারবো যে থিটার মান শূন্যের সমান হতে হবে, বা শূন্য থেকে তুমি যত বড় করবা তাও হবে।
বাট 90 ডিগ্রি নিয়ে আসা যাবে না। 89.99 তুমি নিয়ে আসতে পারবা, বাট 90 ডিগ্রি নিয়ে আসলে এই জিনিসটা হলো তোমার মাইনাস হয়ে যাবে, সরি, ই হয়ে যাবে, তোমার শূন্য কাজ হয়ে যেতে পারে, আর এর উপরে গেলে তো মাইনাস হয়ে যাবে। তার মানে আমাদের শর্তটা কি থাকবে? সমান অথবা এর থেকে থিটার মানটা শূন্য থেকে বড় হতে হবে, ঠিক আছে? এটা এই জিনিসটা ভালো করে মাথায় রেখো। শূন্য কাজে তো তুমি দেখলাই, আর ঋণাত্মক কাজের ক্ষেত্রে যেটা হবে যে 90 ডিগ্রির উপরে হতে হবে, 90 ডিগ্রির উপরে হতে হবে, আর 180 ডিগ্রির সমান অথবা এর থেকে ছোট হতে হবে। তাহলে তুমি কি পাবা? এটা তুমি ঋণাত্মক কাজ পাবা। আচ্ছা, এটা থেকে একটা এমসিকিউ আসবে কিন্তু। ধনাত্মক কাজের উদাহরণ হলো, দেখো যে একটা স্প্রিং আছে, তুমি এদিকে ফোর্স দিচ্ছ আর স্প্রিংটা নিচে নেমে যাচ্ছে। এটা হলো ধনাত্মক কাজ, কারণ তুমি যেদিকে ফোর্স দিচ্ছ সেদিকে নামছে, এটা হলো ধনাত্মক কাজ। বাট তুমি একটা জিনিস দেখো যে তুমি ফোর্স দিচ্ছ এদিকে, বাট হলো স্প্রিংটা উপরে উঠছে। তার মানে তোমার হলো দেখা গেল যে তেমন একটা ফোর্সের মানটা তেমন একটা বেশি ছিল না, তোমার এই জিনিসটা উপরের দিকে সরণ উঠছে, ঠিক আছে? তখন যেটা হবে যে ঋণাত্মক কাজ, কারণ তুমি যেদিকে বল প্রয়োগ করছো তার উল্টা দিকে ই হচ্ছে। আচ্ছা, শূন্য কাজের বেলায় কি হচ্ছে? শূন্য কাজের বেলায় হচ্ছে এরকম যে তুমি একটা জিনিসকে সুতা দিয়ে বেঁধে তুমি আর কি ঘোরাচ্ছ, যখনই ঘোরাতে থাকবা তখন দেখো এটা সবসময় ফোর্স তুমি যাচ্ছে এদিক বরাবর, আর সরণ যেটা হচ্ছে এদিক বরাবর হচ্ছে। তার মানে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে কি ডাব্লিউ সমান এফ এস কস থিটা কত হয়ে গেল? 90 ডিগ্রি হয়ে গেল। তার মানে মানে এমনি ওইটা জিনিসটা 0 জুল হয়ে যাবে। তাহলে আমাদের যেটা হবে এটা শূন্য কাজ হয়ে যাবে। আচ্ছা, দেখো আমাদের এখানে একটা কথা আমি বলেছিলাম, সেটা হলো বেসিকের ক্ষেত্রে যে কন্ট্যাক্টে থাকার জন্য, মানে একটা জিনিস যতক্ষণ পর্যন্ত আরেকটা কন্ট্যাক্টে থাকবে তখনই এই জিনিসটা মানে তোমার কাজ হিসেবে বিবেচিত হবে। যেমন এখানে একটা জিনিসকে বল দিচ্ছি 10 নিউটন, এটাকে আমি দেখো এই বলটাকে যতক্ষণ পর্যন্ত এটার সংস্পর্শে আছে ততক্ষণ পর্যন্ত কাজ হবে। এরপর যদি আমি এটাকে ছেড়ে দিই, এটা মনে করো অনন্তকাল চলতে থাকলো, তারপরে এই জিনিসটা কাজ হিসেবে কাউন্ট হবে না, কারণ এই জায়গাটা আমি কোনো রকম ফোর্স দিচ্ছি না। তার মানে এইটুকু অঞ্চলে আমি যেহেতু তোমার এটা বলের সংস্পর্শে রেখেছি, মানে এই যে হাতটাকে, তাহলে এটা আমাদের কি হবে? এটা আমাদের কাজ হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এখানে দেখো যে এটা আমাদের মনে করো যে একটা গাড়ি আছে, এটাকে আমি 50 নিউটনে টানছি, আর এদিকে হলো এটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। তার মানে সরণ তো এদিকে হচ্ছে, তাহলে সরণের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে ফোর্সটা। তাহলে এটা কি হবে? 50, এস এর মান কত? এই যে 20 মিটার পরিমাণ দূরত্ব গেছে, এস কস 30 ডিগ্রি এরকম হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে একটু দেখো যে আমাদের একটা আনত তল আছে, আনত তলের ক্ষেত্রে তুমি যখন একটা জিনিসকে তুলতে যাবা তখন আসলে তুমি উপরে ফোর্স দিচ্ছ, ঠিক আছে? এই ব্যাপারটা আসলে এরকম করে চিন্তা করা যায় যে তুমি মনে করো যে একটা বক্স আছে আর তুমি এরকম করে জিনিসটাকে তুলছো। তো যখনই তুলবা তখন যেটা হবে যে এই জিনিসটা তুমি আসলে উপরের দিকে ফোর্স দিচ্ছ। তাহলে যেটা হচ্ছে যে তোমার ওজন, এই পুরা জিনিসটার ওজন যেটা আছে, ওজনটা সবসময় খাড়া নিচের দিকে কাজ করে, আর ফোর্স দিচ্ছে উপরের দিকে। তখন যেটা হয় যে সরণ হচ্ছে এদিকে, তাহলে এই যে এই দুইটার মধ্যবর্তী কোণটাকে আমাদের কাউন্ট করতে হয়। তো এটার জন্য আমাদের যত ইয়ে আছে যে ফোর্স, দেখো সবসময় মাথায় রাখবা যে ফোর্স আর সরণের মধ্যবর্তী কোণকে কিন্তু আমরা থিটা বলছি। তো এটার জন্য যেটা লাগে আমাদের ওই অনুযায়ী আমরা এখানে দিয়ে ওই জিনিসটা বের করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, গ্রাফের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। গ্রাফের ক্ষেত্রে তোমার হলো একটা গ্রাফ দেওয়া থাকতে পারে, যে তারপর তোমার ফোর্স আর এরকম করে দেওয়া থাকতে পারে, এটা সৃজনশীল কোশ্চেনে এসেছিল এক সময়। তো এটা যে ক্ষেত্রে যেটা হয়েছে যে তুমি যখন দেখো যে তুমি জাস্ট এখানে একটা জিনিসের যদি ফোর্স আর এস, ঠিক আছে, এই দুইটার আমরা তো দেখি না যে আমাদের ফোর্স আর এস কে গুণ করলে কি হয় বলতো? এই দুইটাকে গুণ করলে আমরা কাজ পাই। তার মানে এই দুইটার আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, না কোন একটা জিনিসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এই গ্রাফে, তাইলে আমাদের কাজ আর কি বের হয়ে যাচ্ছে। তো এটার জন্য আমরা যেটা করবো যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে, প্রত্যেকটা একটা একটা ভাগে ভাগ করব, দেন তারপর এটা ত্রিভুজের জন্য কি সূত্র? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তারপরে এটা যদি একটা চতুর্ভুজ টাইপের হয় মানে আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের জন্য কি সূত্র? এক্স গুণ ওয়াই, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওইরকম করে প্রত্যেকটা জিনিস করে আমরা যেটা যোগ করব, যদি নিচে হয় তাহলে নিচে তো মাইনাস হচ্ছে, মাইনাসটা একসাথে ই করবো, কাউন্ট করব, দেন যেটা হবে ওইটাই হলো এটার কাজের পরিমাণ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো পরিবর্তনশীল বলের কাজ, ঠিক আছে? পরিবর্তনশীল বলের কাজ বলতে এমন হচ্ছে যে তুমি মনে করো যে একটা জিনিসকে কিক করছো, তুমি যখন এটাকে কিক করছো তখন দেখা গেল যে একটা সময় 10 নিউটন, দেন হঠাৎ করে তুমি 9 নিউটন, হঠাৎ করে 20 নিউটন, এরকম করে তুমি কিক করছো। তার মানে কি এক এক সময় এক এক রকম তুমি বল দিচ্ছ না? এই বলটাকে বলা হয় পরিবর্তনশীল বল। তো পরিবর্তনশীল বলের ক্ষেত্রে গ্রাফটা একটু অন্যরকম হয়, দেখছো? দেখা গেল এক এক টাইমে, মানে টাইমের সাথে এই জিনিসটা হলো বা স্মরণের সাথে এই জিনিসটা হলো তোমার পরিবর্তন হয়, এই জন্য এটাকে পরিবর্তনশীল বল বলে। তো এটার জন্য আমরা কি করব? এটার জন্য তো এই যে বক্ররেখার গ্রাফ হয়েছে না, বক্ররেখার গ্রাফের জন্য আমরা ইন্টিগ্রেশন ইউজ করব। ইন্টিগ্রেশন দিয়ে তো আমরা কি করি? ইন্টিগ্রেশন দিয়ে আমরা হলো কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয় করি না। তাহলে এখান থেকে আমরা ওই যে ইন্টিগ্রেশন ইউজ করব, কতটুকু থেকে কতটুকু দূরত্ব গেছে ওইটার জন্য এস ইনিশিয়াল থেকে এস ফাইনাল পর্যন্ত এই দুইটা হলো তোমার আপার লিমিট আর লোয়ার লিমিট বসে আমরা এটার ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে ওই রকমই একটা জিনিস তোমার এটা কোশ্চেনে আসতে পারে, ঠিক আছে? যে বলছে যে 2 মিটার থেকে 7 মিটারের কৃত কাজ কত, একটা ফাংশন দিয়ে আছে, তো তুমি জাস্ট এই এফ এর জায়গায় এটা বসাবা আর এটা সম্পূর্ণ ক্যালকুলেটারে করে দিবা আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে, দেন তারপর তুমি একটা কাজ পেয়ে যাবা। আচ্ছা, কাজ শক্তি উপপাদ্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবা যে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে তোমার কোনো সূত্রতে তুমি যদি না পারো, তোমার মাথায় কোনো রকম সূত্র আসছে না,
যে কিভাবে এটা সলভ করবো, তখন তুমি একবার কাজ শক্তি উপপাদ্য জিনিসটা একটু মাথায় নিয়ে আসা ট্রাই করবা, যে এটা দিয়ে হয় কিনা একটু দেখি। ঠিক আছে, দেখবা যে ম্যাক্সিমাম টাইম এই জিনিসটা হয়। তাপগতিবিদ্যার ক্ষেত্রে এরকম একটা সূত্র ছিল, এই যে ডিইউ প্লাস ডিকিউ প্লাস ডিডব্লিউ, সরি ডিকিউ সমান হলো ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা ছিল না? তো যখন তোমার মাথায় কিচ্ছু আসবে না তখন কাজ শক্তি উপপাদ্য এই জিনিসটা মাথায় রাখবা, আর এটা ম্যাক্সিমাম মানুষ ভুলে যাবে কাজ শক্তি উপপাদ্য। সবসময় মাথায় রাখবা কাজ শক্তি উপপাদ্য কাজ ক্ষমতা শক্তির একটা সে লেভেলের একটা সূত্র। ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি বলেছে, এটা খ নম্বর কোশ্চেন আসতে পারে, যতগুলো বল প্রযুক্ত হবে সবগুলো বল দ্বারা কৃতকাজের সমষ্টি সমান গতিশক্তি পরিবর্তন। মানে একটা সিস্টেমে যতগুলা বল কাজ করবে, যে রকম ভাবে কাজ করবে সব কিছুর তুমি হলো যখন যোগফল করবা সমষ্টি করবা, সেটা হবে তার গতিশক্তির পরিবর্তন। এটা সমান হবে গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখেছি, সামেশন অফ ডাব্লু সমান হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে। এটাকে এভাবেও লেখা যায় যে সামেশন অফ ডাব্লু সমান হলো ডেল্টা ই কে। ঠিক আছে, এভাবেও লেখা যায়। তো এইভাবে তুমি আর কি একটু মাথায় রেখো। আচ্ছা, এবার দেখো যে আমাদের ওই জিনিসটাই বলছিলাম যে তোমাকে দেখা গেল যে এরকম একটা তল দেওয়া আছে, তলের ভিতর কাজ তোমাকে বের করতে বললো। তখন তুমি কি করবা, যে তোমার মনে করো যে একটা বস্তুকে আমি হলো 5 মিটার সরণ করাইছি, দেন তারপর তোমার এখানে বলছে যে প্রযুক্ত বলদ্বয় দ্বারা কৃত কাজ কত। দেন তুমি তো এটা তুমি বের করতে পারবা, যদি এইদিকেই তুমি ফোর্স দাও বা এদিক বরাবর সরণ যদি হয়, তাহলে তোমার আর কি এফ এস কস থিটা, এটা 0 ডিগ্রি বসাবা, কারণ একই দিকে ফোর্স যেদিকে দিচ্ছ সরণও সেদিকে দিচ্ছ, এই যে ফোর্স ওয়ানটা যেটা দিচ্ছ সরণটা সেদিকে হচ্ছে, ওই অনুযায়ী তুমি বসাবা। আর যদি এমন হয় একটু অ্যাঙ্গেল করে তোমাকে যায়, তাহলে এফ এস কস থিটায় তুমি যতটুকু, এই যে এফ এস কস থিটায় তোমার যতটুকু হয় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দিচ্ছে, ওইটা দিয়ে তুমি কাজ বের করবা। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ যখন তুমি বের করবা, সবসময় মাথায় আছে এটা যে হলো তুমি যেদিকে ফোর্স দিচ্ছ তার বিপরীত দিকে ঘর্ষণ কাজ করে। এই যে আমি ফোর্স দিচ্ছি এদিকে বা ফোর্স দিচ্ছি এদিকে, ঘর্ষণ কোন দিকে কাজ করছে, এদিকে কাজ করছে না? তাহলে এখানে যেটা হবে যে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে এফ এস কস থিটা যখন আমরা ইউজ করব, অবশ্যই ফোর্স যেটা হবে, মানে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বলেছে। ঠিক আছে। তাহলে তোমার সরণ হচ্ছে এদিকে বাট ঘর্ষণ বল কাজ করছে বিপরীত দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে, 180 ডিগ্রি হবে। তো 180 ডিগ্রি দিলে অবশ্যই মাইনাস হবে, ওই যে মাইনাস কাজটা হয়। বুঝতে পারছো? কারণ এটা কি 180 ডিগ্রি, কসের ভিতর যদি 180 ডিগ্রি থাকে তাহলে আমরা কি ঋণাত্মক কাজ বলি না? তাহলে ওইটা তোমার হলো ঋণাত্মক কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওজন বল দ্বারা কৃত কাজের জন্য যেটা করতে হবে, যে ডাব্লু সমান আমরা কি জানি, ডাব্লু নিচের দিকে কাজ করছে আর সরণ মনে করে এদিকে হচ্ছে, তার মানে আমরা বলতে পারছি না যে এটার মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি হচ্ছে, মানে তোমার নর্মাল একটা তলের ক্ষেত্রে। তাহলে এফ এস কস 90 ডিগ্রি হয়ে যাবে, তার মানে অটোমেটিক এটা 0 জুল হয়ে যাবে। ঠিক আছে। বাট যদি এটা আনত তল হয় না, আনত তলের ক্ষেত্রে ওজন বল দ্বারা কৃত কাজের একটা থাকবে, মান থাকবে। আচ্ছা, নিটকৃত কাজ করলে এটা আমরা করে দেবো, প্রত্যেকটা যোগফল করে দেবো। এরপরে আমাদের একটা যদি কোশ্চেন বলে যে 5 মিটার সরণে কত বেগ লাভ করবে, আমাদের যদি এই পুরা কোশ্চেন গুলো নাও দিত, ডাইরেক্ট যদি এই কোশ্চেনটাও দিত, তাহলেও তো আমাকে তোমাকে অটোমেটিক এইগুলা সবকিছু বের করে নিয়ে আসতে হতো। কেন? কারণ 5 মিটার সরণে কত বেগ লাভ করবে, এই যে বেগ চেয়েছে না, তার মানে এখানে অবশ্যই আমাদের কাজ শক্তি উপপাদ্য দিয়ে আমাদের করতে হবে। তো কাজ শক্তি উপপাদ্য দিয়ে তুমি যদি করো তখন এটা কি লাগবে, সামেশন অফ ডাব্লিউ সমান হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। ওইখানে তুমি সামেশন অফ ডাব্লিউ ইউজ করছো না, এটা কি নির্ণীত কাজ। তার মানে অবশ্যই তোমাকে এখানে কি কি বল কাজ করছে, ঘর্ষণ বল কতটুকু কাজ করছে, ওজন বল কতটুকু কাজ করছে, এগুলো সব সামেশন একসাথে নিয়ে আসবা। দেন তারপর হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার ইউজ করবা, দেন এখান থেকে তুমি করলে দেখবা যে এই জিনিসটা আসে। তার মানে এই কোশ্চেন আমি যদি ওই কোশ্চেন গুলো না দিয়ে যদি জাস্ট একটা কোশ্চেন দিতাম, অটোমেটিক এই জিনিসটা চলে আসতো। ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা বুঝতে পারছি। এবার দেখো যে আমাদের যদি কখন আনত তল থাকে, আনত তলের মনে করো ঘর্ষণ যুক্ত আছে। ঠিক আছে। তো প্রযুক্ত বল দ্বারা কৃত কাজের জন্য দেখো আমরা জাস্ট একটা কথা মাথায় রাখবো, যে তুমি যেদিকে বল প্রয়োগ করছো ওইদিকে যদি সরণ হয় তাহলে 0 ডিগ্রি, আর যেদিক বরাবর যদি অ্যাঙ্গেল করে করো ওই অনুযায়ী তুমি বসাবা। তো দেখো যে এই জায়গাটা একটা হচ্ছে এখানে cos 0 ডিগ্রি, এটাই হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ করার সময় তুমি একটা জিনিস দেখো, সরণ হচ্ছে এদিকে, ফোর্স মানে ঘর্ষণ বল কাজ করছে বিপরীত দিকে, তার মানে কি 180 ডিগ্রি না? ওই যে 180 ডিগ্রি বসে আমরা এই জিনিসটা করেছি, বাট এখানে একটা কথা আছে, যে আমরা তো এখান থেকে একটা জিনিস জানি, সেটা হলো এফ সমান হলো মিউ আর। এখানে দেখো যে এফ এর মানে এখানে একটা ঘর্ষণ গুণাঙ্কের মান দিয়ে আছে। ঠিক আছে। ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া থাকলে 0.1, আর আর যখন তুমি বের করবা তখন কিন্তু তোমাকে অবশ্যই একটা, ওই যে আর সমান কি লেখা যায় ওইটা তোমাকে দেখতে হবে। এখানে কিন্তু আর সমান এম জি লিখতে পারবা না, এখানে কি লেখা যায় দেখো, যে এই জায়গাটায় আমাদের আর কাজ করে উপরের দিকে, আর আর ওজন কোন দিকে কাজ করে, ওজন কাজ করে খাড়া নিচের দিকে, তাহলে এটা কি হবে, এম জি। তাহলে এইটাকে এখন এটাকে তো তুমি প্লাস মাইনাস করতে পারবে না, এটাকে অবশ্যই একই সরল রেখায় নিয়ে আসতে হবে, তাহলে একই সরল রেখায় নিয়ে আসতে হলে এরকম করে নিয়ে আসতে হবে। এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে, এটা কি হবে, এম জি কস থিটা। এবার দেখো তো আমরা আর সমান এম জি কস থিটা পেয়েছি কিনা, তার মানে এখানে হবে এম জি কস 60 ডিগ্রি এটা। দেন এখান থেকে তুমি ফোর্সের মান মানে ঘর্ষণ বলের ফ্রিকশনের মানটা তুমি এখানে পাবা। দেন তারপর তোমাকে ওইভাবে কাজটা করতে হবে। আচ্ছা, এবার দেখো ওজন বল দ্বারা কৃত কাজ যখন আমি করব, ওজন বল দ্বারা কৃত কাজ, তখন আমাদের দেখো যে এই যে আর তো উপরে গেছে তাই না, আর উপরে গেছে, ওজন বল কাজ করছে নিচে, তার মানে ওজন বল দ্বারা কৃত কাজ, তার মানে মেন কে এটা না?
এটা যখন হবে তাহলে ওজন, তুমি যখন ডাব্লু সমান এফ এস কস থিটা বসাবা, তাহলে এটা কি ওজন বল হচ্ছে না? ওজন বলকে কি লেখা যায়? এমজি লেখা যায়। এবার দেখো স্মরণের সাথে গুণ করতে হবে। স্মরণ কোন দিকে হচ্ছে? এদিকে। ওজন বল কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তাহলে সবসময় আমি বলেছিলাম এই থিটাটা কি ইন্ডিকেট করে? এই দুইটার মধ্যবর্তী কোণ না? তাহলে এই পুরা জিনিসটার মধ্যবর্তী কোণ হবে এই দুইটার, মানে ওজন আর হলো তোমার স্মরণের মধ্যবর্তী কোণ। তার মানে এটা কত হবে? 60 + 90 বা 150 ডিগ্রি। ঠিক আছে, ওই অনুযায়ী আমাদের ওজন বল দেখা গেল এইটা কাজ করেছে। দেন তুমি আর কি নিটকৃত কাজ করে এরকম করবা। দেন তোমাকে যদি আবার সেম ভাবে বলে যে 5 মিটার সরণে অর্জিত বেগ কত, তুমি 5 মিটার সরাবা। তখন তুমি এই যে কাজ শক্তি উপপাদ্য দিয়ে নিটকৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন দিয়ে এই জিনিসটা বের করে ফেলবা। আচ্ছা, তো এখন দেখো যে আমাদের এখানে স্প্রিং এর ক্ষেত্রে দেখো, ঠিক আছে, স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে একটা তোমার অবজেক্টিভ, এক থেকে দুইটা অবজেক্টিভ তো আসবেই, মাস্ট এটা স্প্রিং এর ক্ষেত্রে। তো দেখো স্প্রিং কে যখন একটা জিনিস স্প্রিং এখানে যখন থাকে মানে নর্মাল অবস্থায় আছে, তাহলে একটা সাম্যাবস্থায় আছে, এই যে একটা দাগ টেনেছে না, এটা হলো সাম্যাবস্থা। এখন স্প্রিংটাকে তুমি টেনে যখন এদিকে নিয়ে আসবা, তাহলে তুমি নিজে ফোর্স দিয়ে তুমি এটাকে টানবা না? তুমি নিজে ফোর্স দিয়ে এটাকে টানছো এই যে এই জিনিসটাকে, তাহলে তোমার কি এজেন্ট কর্তৃক ফোর্স হচ্ছে না, বা তোমার তুমি কর্তৃক ফোর্স হচ্ছে। ফলে যেটা হয় যে এখানে এই জিনিসটা তুমি এদিক বরাবর দিচ্ছ, আর ঠিক বিপরীত দিকে একটা জিনিস কাজ করে, সেটা আমরা বলি প্রত্যায়নী বল। প্রত্যায়নিক বল কি? যে স্প্রিংটা তার নিজের জায়গায় ফিরে আসার যে প্রবণতা, ওই মানে যে বলটা প্রয়োগ করে, সেটা হলো আমাদের প্রত্যায়নী বল। ফলে যেটা হচ্ছে যে প্রত্যায়নী বল কোন দিকে কাজ করছে? এদিক বরাবর কাজ করছে। তো যত এদিকে দিবা প্রত্যায়নী বল তত বাড়বে। তাহলে এই জায়গাটায় সেম ভাবে যদি তুমি একটা জিনিসকে সংকুচিত করো, তার মানে তুমি এবার এজেন্ট কর্তৃক বা তুমি কর্তৃক ফোর্সটা কোন দিকে দিচ্ছ? এদিক বরাবর দিচ্ছ। প্রত্যায়নী বল কি চাচ্ছে? প্রত্যায়নী বল চাচ্ছে আমি যাতে আবার সাম্যাবস্থার দিকে চলে যাই। ঠিক আছে, তো এই জিনিসটা আর কি, এই জিনিসটার কনসেপ্টটা। আচ্ছা, তো এখানে দেখো যে আমাদের একটা এখানে রবার্ট হুক থেকে একটা সূত্র আছে যে এফ সমানুপাতিক এক্স আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা বলতে পারি যে তুমি যদি এখান থেকে এই সমানুপাতিক সাইনটা উঠাতে চাও, তাহলে তোমার এখানে একটা কে, একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। আর প্রত্যায়নে বলার জন্য আমরা মাইনাস দিচ্ছি। তো এখান থেকে একটা কনসেপ্ট দেখো যে কে আসছে না, এই কেটাকে আমরা বলি স্প্রিং ধ্রুবক। তো স্প্রিং ধ্রুবকের বেলায় আমরা একটা কথা লিখতে পারি যে কোন স্প্রিং মুক্ত প্রান্তের একক সরণ ঘটালে স্প্রিংটি সরণের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে তাকে স্প্রিং ধ্রুবক বলে। ঠিক আছে, তো আমরা তো এখান থেকে একটা জিনিস পড়লাম, মনে করো যে এফ সমান আমরা পড়েছি কে এক্স। আচ্ছা, তো কে সমান হবে কি? এফ ডিভাইড বাই এক্স হবে। তাহলে তুমি মনে করো যে আমি একটা জিনিসের এফ এর মান দিলাম 100 নিউটন, আর এটা দিলাম 1 মিটার, তাহলে এটা কি হলো? 100 নিউটন পার মিটার। ঠিক আছে, এটার মিনিং কি? এটার মিনিংটা হলো যে তুমি যদি 1 মিটার বল, মানে 1 মিটার পরিমাণ একটা স্প্রিং কে সরণ করাতে চাও, 1 মিটার বুঝতে পারছো কতটুকু? অনেক বড় না? 1 মিটার পরিমাণ যদি তুমি একটা জিনিসকে সরণ করা, মানে কি বলে, আহ টেনে লম্বা করতে চাও বা প্রসারিত করতে চাও, তখন তোমাকে 100 নিউটন পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। 100 নিউটন পরিমাণ বল প্রয়োগ করলে ওই স্প্রিংটার জন্য তুমি 1 মিটার পরিমাণ ওইটাকে প্রসারিত করতে পারবা। সেম কাহিনী হলো যে তোমায়, সরি, তোমার এই যে প্রত্যেকটা স্প্রিং, আমাদের মনে করো যে গাড়ি একটা খেলনা আমি ভেঙেছি, তো এখান থেকে যে স্প্রিংটা আমি পাবো, আবার তুমি মনে করো যে তোমার একটা বড় একটা স্প্রিং, ঠিক আছে, এক একটা স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের মান এক এক রকম হয়। ঠিক আছে, মানে এক এক রকম হবে এটা মানে সম্পূর্ণ ওই স্প্রিংটা তুমি জাস্ট চেক করবা যে কত তুমি একটা নির্দিষ্ট, দেখা গেলো তুমি 10 সেন্টিমিটারে তুমি দিচ্ছ, বাট 10 সেন্টিমিটার, মনে করো যে 1 মিটার, 1 মিটার টানতে যার যতটুকু তার বল প্রয়োগ করা লাগবে সেটাই তার স্প্রিং ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। বুঝতে পারছো? তো ওই জিনিসটা আর কি, এখানে তোমার কোশ্চেনটা আসতে পারে যে 1000 নিউটন পার মিটার তোমার স্প্রিং ধ্রুবক বলতে কি বোঝো? তো তুমি বলবা যে এরকম যে 1 মিটার পরিমাণ আমরা একটা স্প্রিং কে মানে তার হলো যে তোমার করতে, তোমার সম্প্রসারিত করতে যে পরিমাণ হলো আমার বল লাগে, সেটা মানে 1000 নিউটন পরিমাণ আমার বল লাগবে, ওইটা তার স্প্রিং ধ্রুবক, ওই স্প্রিং এর জন্য স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো যে আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র দিয়ে আছে, আমি আর এই সূত্র ডেরিভেশন করলাম না। যে আমাদের যদি কখনো বলে যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ বের করো, খুব ভালো করে দেখো, স্প্রিং বল দ্বারা কৃত কাজ, তার মানে কাজটা কে করছে? স্প্রিং করছে। তখন যেটা হবে যে তুমি ডাব্লিউ সমান হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার দিবা। দেখো, যদি স্প্রিং বল দ্বারা কৃত কাজ, মানে এটা কাজটা করছে কে? স্প্রিং বল করছে, আমরা করছি না কিন্তু, তাহলে যেটা হবে যে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার দিবা। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। এখন যদি এমন হয় যে স্প্রিং এর বিরুদ্ধে কৃত কাজ বা এজেন্ট কর্তৃক, যদি তোমাকে বলে যে স্প্রিং, মানে স্প্রিং এর বিরুদ্ধে কতটুকু কাজ করা হচ্ছে, মানে প্রশ্নের প্যাচটা একটু বুঝবা, ওইখানে কিন্তু কথা লেখা থাকবে যে স্প্রিং এর বিরুদ্ধে কৃত কাজ লেখা থাকবে, অথবা স্প্রিং বল দ্বারা কৃত কাজ এটা লেখা থাকবে। তো স্প্রিং এর বিরুদ্ধে কৃত কাজ যদি করে, তখন এখানে কিন্তু এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার দিতে হবে আমাদেরকে। এখানে দেখো এক্স
ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। কেন? কারণ হলো স্প্রিং বল দ্বারা কৃত কাজ হয়েছিল। এখানে তুমি দেখবে যে সূত্রের ডেরিভেশন করলে তুমি দেখবে যে এখানে মাইনাস চলে আসছে প্রত্যায়নী বলের জন্য, দেন তারপর এখানে এই সূত্রটা আসছে। বাট এখানে যখন তুমি নিজে করছো তখন এই জায়গাটায় মাইনাস আসে না, তো সেই ক্ষেত্রে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার আসে। আচ্ছা, একটা স্প্রিং কে তুমি যদি এমন করো যে একটা স্প্রিং কে আছে একটা স্প্রিং, দেন তুমি এটাকে সংকুচিত করেছো, ঠিক আছে, মানে তুমি একবার চেপে এটাকে, দেখা গেলো যে আঙ্গুল দিয়ে চেপে এটাকে একবার সংকুচিত করে ফেলেছো। তো যেটা হবে যে এটাই তোমার স্প্রিং বল, মানে এটার ফলে এটার ভিতরে একটা শক্তি ক্রিয়েট হবে না, মানে শক্তি জমা থাকবে না। যখনই তুমি এটাকে ছেড়ে দিবা এটা সাথে সাথে এদিকে চলে যাবে। দেন এটাকে তোমাকে হলো মানে ওইদিকে একটা হলো তোমার ফোর্স দেবে বা একটা শক্তির প্রয়োগ করবে, ওইটাকে আমরা বলি বিভব শক্তি। তার মানে তোমার একটা স্প্রিং কে তুমি যখন এইভাবে চেপে রাখছো তার ভিতরে যে শক্তিটা, ইন্টারনাল যে এনার্জিটা ক্রিয়েট হচ্ছে, সেটা হলো তোমার কি বিভব শক্তি। আর ওইটার জন্য আমরা যে সূত্রটা পাই সেটা হলো ইউ সমান হাফ কে এক্স স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট সূত্র, এটা থেকে তোমার ম্যাথ আসবে। ইউ সমান হাফ কে এক্স স্কোয়ার। তো এই জিনিসটা এক কথায় দেখো যে এটা আসলে কে এক্স স্কোয়ারই, বাট তোমার যখন হলো মানে একটু করবা, যখন তুমি একটু প্রসারিত করবা বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবা, তখন এক্স ফাইনাল স্কোয়ার মানে এক্স ইনিশিয়াল স্কোয়ার এরকম করে আর কি আমাদের লিখতে হয়। ঠিক আছে, তার মানে মেইন বিভব শক্তির সূত্র কি? স্প্রিং এর হাফ কে এক্স স্কোয়ার। তো আমাদের যদি এমন একটা বলে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমি নিয়ে গেছি, তখন কিন্তু আমাদের এক্স ফাইনাল স্কোয়ার মানে এক্স ইনিশিয়াল স্কোয়ার মানে বিভব শক্তি নির্ণয় করার জন্য এটা লাগবে। বাট নর্মালি যেটা হয় যে একটা একটা ইনফরমেশন দেওয়া থাকে, তো আমরা ওর ক্ষেত্রে এক্স স্কোয়ার ইউজ করি। বাট আমাদের যদি দুইটা ইনফরমেশন দেওয়া থাকে, দেখা গেলো 10 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার নিয়ে গেছো, তখন বিভব শক্তির পরিবর্তনটা তুমি এভাবে লিখবা। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে আমাদের এখানে হ্যাঁ এই ম্যাথটা একটু আসতে পারে যে দেখো যে আমাদের একটা স্প্রিং আছে আর একটা বুলেট আছে, ঠিক আছে। এই বুলেটটাকে আমি যখন এটাকে স্প্রিং এর দ্বারা সংকুচিত করেছি, তখন যেটা হয়েছে বিভব শক্তি ওইখানে ক্রিয়েট হয়েছে। তো বিভব শক্তি যখন এটা ছেড়ে দিবা তখন এটা কি স্প্রিংটা সামনের দিকে যাবে, তখন এই বুলেটটাও এদিকে চলা শুরু করে দেবে। তার মানে বিভব শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে বিভব শক্তি আমরা কি পেয়েছিলাম স্প্রিং এর ক্ষেত্রে? হাফ কে এক্স স্কোয়ার। আর গতিশক্তিটা কি? হাফ এম বি স্কোয়ার। তো ওইটা থেকে আমরা এখান থেকে একটা জিনিস বের করে ফেলতে পারবো, যে তুমি যতটুকু সংকুচিত করেছো সাম্যাবস্থান, এটা সাম্যাবস্থান থেকে যতটুকু সংকুচিত করেছো, ওইটা থেকে তোমার ওই স্প্রিংটা যেটা আছে কত বেগে আর কি মানে ওই বুলেটটা ছুটবে, ওই জিনিসটা আর কি এখান থেকে আমরা বলতে পারি। আচ্ছা, দেখো এবার মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, এই জিনিসটা ঘ নম্বর কোশ্চেনে আসতে পারে তোমাদের। তো এখানে এটা যেটা লিখেছে এটা হলো মনে করো একটা পৃথিবী। পৃথিবী থেকে আমি একটা নির্দিষ্ট দূরত্বে একটা বস্তুকে রেখেছি, মনে করো একটা উপগ্রহ, ঠিক আছে, এম। তো এই জিনিসটা প্রাথমিক অবস্থা হলো আর ইনিশিয়াল অবস্থা, বা এখান থেকে এটা যে দূরত্ব আর ইনিশিয়াল এটা আছে, দেন এটাকে তুমি মনে করো সরাইছো এত দূর, মানে এখান থেকে এখানে সরাইছো, তার মানে এটা তার ফাইনাল অবস্থা হয়েছে। তাহলে এই যে একটা বস্তুকে পৃথিবী থেকে তুমি যে সরাইছো না, এটা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হবে? এটার জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হলো ডাব্লিউ সমান বড় হাতের জি, বড় হাতের এম, ছোট হাতের এম, 1/r ইনিশিয়াল মাইনাস r 1/r ফাইনাল। এটা মহাকর্ষ অধ্যায়ে জিনিসটা আছে, ঠিক আছে। আর এটা সবসময় মাথায় রাখবে, কেন্দ্র হতে আদি দূরত্ব, আর এটা কি কেন্দ্র থেকে শেষ দূরত্ব। ভালো করে মাথায় রাখবে, এটা কিন্তু আর ফাইনাল না, এটা আর ইনিশিয়াল মাইনাস 1/r ফাইনাল। ঠিক আছে, এই সূত্রের মাধ্যমে আমি এটা পাই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। তোমাকে যদি বলে যে এরকম কৃত কাজ কত হবে, মহাকর্ষ বল দ্বারা কাজ কত হবে, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে দিবা। আচ্ছা, বিভব শক্তির ক্ষেত্রে তো আমরা জানি যে বিভব শক্তি আসলে পথের উপর ডিপেন্ড করে না। বিভব শক্তি আসলে ডিপেন্ড করে যে ভূমি থেকে কতটুকু উপরে উঠাইছো, ওইটার যে হাইটটা, ওইটা হলো তোমার বিভব শক্তি তোমার হলো ইন্ডিকেট করে। ঠিক আছে, তো আমরা কি লিখি? ইপি সমান এম জি এইচ, বা এখান থেকে যে এইচ ফাইনাল মাইনাস এইচ, মনে করো যে একটা নির্দিষ্ট দূরত্ব, মনে করো এখান থেকে তুমি এখানে উঠেছো, তাহলে কতটুকু হয়েছে সেটার ক্ষেত্রে আমরা এটা লিখবো। আচ্ছা, এবার দেখো ভারকেন্দ্র, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই অধ্যায় থেকে ভারকেন্দ্র থেকে একটা জিনিস আসবে। ভারকেন্দ্র থেকে তুমি একটা জিনিস দেখো যে আমাদের মনে করো যে একটা দরজা, এই দরজার সম্পূর্ণ ভর কোথায় পুঞ্জীভূত আছে? এই জায়গাটায়। এটাকে আমরা বলি হলো তোমার ভারকেন্দ্র। এই ভারকেন্দ্রের যে সরণটা হয় সেটাকে আমরা বলি তোমার এই যে ভারকেন্দ্রের সরণ। ঠিক আছে। তো নর্মালি আমাদের মনে করো যে আমাদের একটা এখানে একটা বই আছে, এই বইটাকে আমি এখানে নিয়ে গেলাম, তাহলে তুমি দেখো যে এই জিনিসটার প্রত্যেকটা পার্টিকেল আমরা হলো একটা নির্দিষ্ট দূরত্বে উঠাইছি। ঠিক আছে, এটারও এখানে নির্দিষ্ট দূরত্বে উঠেছে, এই যে এটা, এটা, বাট এটার নির্দিষ্ট দূরত্বে উঠেছে, মানে এইচ পরিমাণ, সবকিছু এইচ পরিমাণ দূরত্বে উঠেছে। বাট যদি আমি এই জিনিসটা যদি এমন করে করতাম যে মনে করো যে আমাদের এখানে একটা লাঠি, মানে বইটা আছে, বইটাকে আমি হঠাৎ করে এভাবে উঠালাম, তাহলে কি হলো? এখান থেকে তুমি এদিকে উঠাইছো, তার মানে এই জিনিসটার স্মরণ দেখো অনেক বেশি হয়েছে না, যে এই এই কণাটা এখানে গেছে, এই যে এখানে গেছে। ঠিক আছে, আবার এই কণাটা যেটা আছে সেটা হলো এখানে গেছে, তার মানে কেউ দেখো বেশি দূরত্ব অতিক্রম করছে, কেউ কম দূরত্ব অতিক্রম করছে। এইসব ঝামেলা এড়ানোর জন্য আমরা যেটা করি ভার কেন্দ্রের স্মরণ করি। তো ভার কেন্দ্রের স্মরণ কিভাবে নির্ণয় করা যায় দেখো, আমরা যেটা করব যে এই পুরা লাঠিটার ভার কেন্দ্র যখন শোয়া অবস্থায় ছিল তখন কি এই জায়গাটায় ছিল না? আবার এই লাঠিটা যখন উপরে উঠেছিল তখন কি এই জায়গাটায় ছিল না? তাহলে এই দুইটা কোন হাইট থেকে কোন হাইটে গেছে, এইটার যে স্মরণের ডিফারেন্স, ওইটাকে আমরা বলি ভার কেন্দ্রের স্মরণ।
বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা যখন এখান থেকে মনে করো যে এখানে শুয়েছে বা এখান থেকে এখানে যখন উঠেছে, তখন যেটা হবে যে ভর কেন্দ্রের যে সরণ, মানে এটার ক্ষেত্রে আমরা যখন কাজ বের করব তখন আমরা যেটা ইউজ করব, আমরা আর এই যে হাইটটা নেব না এটার, আমরা নেব কি ভর কেন্দ্রের সরণটা, mg/h ড্যাশ। ঠিক আছে, এই জিনিসটা আমাদের নেব, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আচ্ছা, যদি আমাদের কখনো বলে ইট তুলতে কৃত কাজ, মনে করো যে এমন বলেছে যে হলো 50টা ইট আমি পরপর সাজাচ্ছি, 10টা ইট পরপর সাজাচ্ছি, তখন আমরা জাস্ট একটা সূত্র বসাবো, সেটা হলো mgh/nc2। ঠিক আছে, কম্বিনেশনের যে ম্যাথ আছে না, ওইখান থেকে আমরা এখানে এটা লিখেছি যে nc2। তো এটাকে তুমি আবার এইভাবে লিখতে পারো n × n - 1/2। বাট এটা আমাদের ক্যালকুলেটার ডাইরেক্ট আছে, তো এখানে তুমি জাস্ট 50টা ইট বসাই দিবা, এখানে হাইটটা প্রত্যেকটা ইটের হাইট বসাই দিবা, তাইলে হয়ে গেল। তাহলে mgh/n × n - 1/2 এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো। আচ্ছা, এবার দেখো যে আমাদের এই যে ভারকেন্দ্রের সরণ, এটা যেটা হয়েছে যে আমাদের যদি কখনো ভারকেন্দ্রের সরণ ছাড়াও আমরা যদি গড় সরণ কথাটা ইউজ করতে চাই, মানে নর্মালি এই যে তোমার কুয়ার ম্যাথের ক্ষেত্রে আমরা গড় সরণটা ইউজ করি আমাদের জন্য, মানে আমার ক্ষেত্রে ইজি লাগে, তোমাদের ক্ষেত্রে ইজি লাগার কথা। যে গড় সরণের বেলায় আমরা জাস্ট একটা কথা মাথায় রাখবো, সেটা হলো প্রথম প্রান্তের সরণ প্লাস শেষ প্রান্তের সরণ /2। এটাই হলো তোমার গড় সরণ। তার মানে প্রথম প্রান্তটা কতটুকু সরণ হয়েছে আর শেষ প্রান্তটা কতটুকু সরণ হয়েছে, এই দুইটা যে সরণ, এটাকে /2 যদি করি তাহলে ওইটাকে গড় সরণ বলে। তো তুমি ওই যে mgh ড্যাশে তুমি ওই জিনিসটাও, এই যে গড় সরণটাও তুমি ইউজ করতে পারো, সেম রেজাল্ট দেবে। তাহলে মনে করো যে এই প্রান্তটা প্রথম প্রান্ত আর এটা কি শেষ প্রান্ত না, প্রথম প্রান্তের সরণ কতটুকু হয়েছে, এখান থেকে দেখো এখানে এসেছে, তার মানে 0। আচ্ছা, এই প্রান্তটা এখান থেকে কোথায় গেছে, এই জায়গাটা, তার মানে এইচ পরিমাণ দূরত্ব উঠেছে না, তার মানে এখানে 0 + h/2 করলে যেটা হবে এটাই তার মেন জিনিস। বুঝতে পারছো? এটা আমরা গড় সরণ হিসেবে কাউন্ট করি। তো কুয়ার ম্যাথের ক্ষেত্রে দেখো আমাদের তিনটা টাইপ আছে, তিনটা টাইপের মধ্যে একটা আছে দেখো যে আমাদের মেইনলি আমরা কি ইউজ করি, mgh ড্যাশ দিয়ে আমরা কুয়ার পানি শূন্য করতে কৃতকাজ এরকম। দেখো টাইপ 1-এ যেটা বলছে যে একটি পরিপূর্ণ কুয়া আছে, মানে পুরাটা পানি দ্বারা পূর্ণ আছে, সম্পূর্ণ খালি করতে, মানে আমরা শেষ বিন্দুটাও আমি এখানে ফাঁকা করব। তো এটার জন্য কতটুকু কৃতকাজ করতে হবে, আমরা যেটা করবো w = mgh ড্যাশ, এটা আমরা তো লিখছি। এখন দেখো যে mg, এখানে যে এইচ ড্যাশ, এখানে দেখো যে আমাদের মনে করো যে এই জায়গাটায় আমি পাম্পটা লাগাইছি, এই যে এখানে পাম্পটার পাইপটা এত দূর, মানে নর্মালি এরকম করে থাকে। তাই তোমার এখান থেকে তোমার এই জিনিসটা হলো তোমার টানে, পানিটা টানে। তো সেক্ষেত্রে যেটা হবে যে প্রথম বিন্দুটা, পানির প্রথম বিন্দুটা কি এখান থেকে এখানে লাফ মারছে, তার মানে এর কিন্তু সরণ কিন্তু প্রায় 0, এই জন্য আমরা এখানে 0 বসাইছি। আর শেষ বিন্দুটা মানে শেষ পানির ফোঁটাটা এখান থেকে এখানে এত দূর পর্যন্ত উঠছে এই কুয়ার উপরে যেতে, তাহলে এইটা এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, ওইটাকে আমরা ওই যে গড় সরণ বলছিলাম, যে প্রথম প্রান্তের সরণ প্লাস দ্বিতীয় প্রান্ত, মানে শেষ প্রান্তের সরণ এটা, বা দ্বিতীয় প্রান্ত যেটা বলো সমস্যা নেই, 0 + h/2। তার মানে এই জিনিসটা আমি এখানে বসালে আমাদের এই জিনিসটা মানে এটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এবার দেখো যে আমাদের বলছে একটি পরিপূর্ণ কুয়া আছে বাট অর্ধেক খালি করতে, তার মানে আমাদের একটা পরিপূর্ণ কুয়া আছে বাট আমি এটা অর্ধেক খালি করবো। এবার দেখো এখানে আমার এইচ ড্যাশের মানটা কিভাবে হবে, w = mgh ড্যাশ আমরা এখানে লিখছি, এখানে দেখো যে এইচ ড্যাশের যে মানটা যখন আমরা এখানে বের করবো, তখন প্রথম প্রান্ত সরণ দেখো তো এই পানির ফোঁটাটা এখান থেকে বের হতে কতটুকু লাগবে, এই সারফেস থেকে বের হতে এই পুরা এটার মানে মুখ, মানে একটু বাইরে যেতে এই বালতিটা মনে করো আছে, বালতিটা থেকে বাইরে যেতে কতটুকু সরণ হবে, 0 সরণ না, এই জন্য 0। প্লাস এই যে এবার কি, এবার বলছে অর্ধেক খালি করতে, তার মানে এখান থেকে লাস্ট ফোঁটাটা আসবে, তার মানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে দেখো তো। এই সম্পূর্ণটা যদি এইচ হয় তাহলে h/2 পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, তাহলে h/2 আর সূত্রের 2, তাহলে এখান থেকে তুমি যে জিনিসটা পাবা এটাই হলো তার কৃতকাজ। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা আছে, ঠিক আছে, এখানে যে তুমি এমটা যেটা ইউজ করেছো না, এই এমটা আসলে তুমি কত ইউজ করবা, এই এমটা তো সম্পূর্ণ না, এই এমটা কিন্তু অর্ধেক এম। ঠিক আছে, এই এমটা কি অর্ধেক এম। তাহলে তোমাকে তো যখন তোমার এখানে পানির বের করতে হবে, অনেক সময় তোমার এখানে পানির মান দেয়া থাকে না, তোমাকে এখানে জাস্ট এখানে ব্যাসার্ধর মান দেয়া থাকে। ঠিক আছে, তো ব্যাসার্ধের মান যদি দেয়া থাকে, তাহলে আমরা তো জানি যে রো সমান কি m/v ইউজ করবো আমরা। তো এম যখন আমরা এইটার ক্যালকুলেট করব তখন আমাদের রো ভি এভাবে লিখবো। তো এটা তো একটা সিলিন্ডার আকৃতির শেপ, তার মানে এখানে কি হবে πr²h। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে হাইটটা আসলে তুমি কতটুকু দিবা। দেখো তো তুমি এই পরিমাণ পানি উঠাইছো না, বা এই পরিমাণ এত কেজির পানি উঠাইছো, তার মানে এইচ এর মানটা কিন্তু এখানে অবশ্যই h/2 দিবা। ঠিক আছে, h/2 দিয়ে তুমি একটা নতুন এম যেটা পাচ্ছ সেটা হলো তুমি পাচ্ছ, মানে তোমার কতটুকু পানি উঠাচ্ছ ওইটা। এটার ক্ষেত্রে যেমন হলো সম্পূর্ণটা করেছিলা, তখন এখানে কিন্তু h/2 πr²h এ তুমি কিন্তু h/2 লেখার দরকার ছিল না, এখানে কিন্তু লেখার দরকার আছে। ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে কি হয়েছে, যে অর্ধেক খালি কুয়াকে সম্পূর্ণ খালি করতে, এবার দেখো তো একটা অর্ধেক খালি অবস্থায় আছে, তার মানে এতটুকু পানি আছে, এটাকে তুমি সম্পূর্ণ খালি করতে তুমি কি করবা। তো দেখো এখানে যে আমাদের mjs ড্যাশ সবকিছু লিখলাম, এই যে এবার যে আমাদের গড় সরণ যখন আমরা লিখবো, তখন এই পানির ফোঁটাটা এখন কি সার্ফেসের উপরে আছে না, এখানে আছে। এখন ওকে যদি এখান থেকে এত দূর যেতে হয়, এটা অতিক্রম করতে হয়, তাহলে তার কতটুকু দূরত্ব অতিক্রম করতে লাগবে,
h/2 পরিমাণ প্রথম প্রান্তের সরণ। এবার শেষ পানিটা যেটা আছে সেটা যখন অতিক্রম করবে তখন কি h পরিমাণ দূরত্ব অতিক্রম করবে না? তাহলে h/2 প্লাস h/2 সূত্রের 2। দেন আমরা কি পেয়েছি 3h/4, তার মানে অর্ধেক খালি করতে পর আমাদের কি লাগবে 3h/4 পরিমাণ লাগবে। ঠিক আছে, তাহলে ডাব্লিউ সমান আমরা কি জানি, mg গুণ 3h/4। ঠিক আছে, এই আমাদের সূত্রটা হলো। এখন এইখানে এম এর মানটা কি হবে, এম এর মানটা যেটা হবে যে এটার অর্ধেক হবে। বুঝতে পারছো? এই যে তোমার যেমন হচ্ছে যে এম এর মানটা কি হবে, রো ভি, তো রো ভি এর জায়গায় এখানে কি পাই আর স্কোয়ার আর h/2 গুণ হলো তোমার রো, এই জিনিসটা হবে। ঠিক আছে, মাথায় রেখো কিন্তু এটা। আচ্ছা, তো এখানে ম্যাথ আছে, ম্যাথ গুলা দেখতে পারো। তো এই ম্যাথটাও আসতে পারে, এটা জাস্ট জাস্ট একটু নিজে আর কি দেখে নিও। এখানে আমি কি করেছি, এখানে জাস্ট গড় সরণটা বের করাটাই মেন জিনিস এখানে। গড় সরণটা দেখে এখানে বলছে যে এটা আমি দেখালাম না, 3/5 পানি শূন্য করতে, তার মানে 3/5 কি তুমি যেটা যত মানে যত অংশ ভাগ করবা তত অংশ তুমি ভাগ করে নিবা। ভাগ করে তোমার কোথায় থেকে কোথায় উঠাতে হবে ওইটা তুমি ওই অনুযায়ী তুমি এখানে দিয়ে দেবা, তাইলে হয়ে যাবে। আচ্ছা, মেঘ থেকে বৃষ্টি হতে কৃতকাজ, এটা নর্মালি আমাদের আসে না, তারপর তোমাকে যদি কখনো দেয় তখন তুমি এই সূত্রটা একটা জিনিস মধ্যে মানে সূত্রটা মুখস্থ রাখবা, রো এডিজিএইচ। ঠিক আছে, রো এডিজিএইচ তুমি ডাইরেক্ট এটা মুখস্থ রাখবা, তাইলে তুমি দেখবা যে এটা পারবা। এখানে সবকিছু জিনিস দিয়ে আছে, যেমন পানি কতটুকু উঠবে সেটা হলো পুরুত্ব বোঝায় ডি, আর কতটুকু পানি মাটির এরিয়াতে পড়বে সেটা এ বোঝায়। ঠিক আছে, আবার এই যে মেঘ থেকে এটা যে সরণ, পানির যে সরণ মানে দূরত্ব, সেটাকে আমরা গড় সরণ এইচ হিসেবে কাউন্ট করবো এখানে। দেন তারপর যে সূত্রটা বসাই লিখলে এটা হয়ে যাবে। আচ্ছা, তবে দেখো সরল দোলকের ক্ষেত্রে কৃতকাজ খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট কাজ ক্ষমতার। তো এই জায়গাটা যেটা হয় যে আমাদের এখানে একটা সরল দোলক থাকবে, যেটা একটা এখানে একটা বব আছে, একটা বল টাইপের জিনিস আছে। এই জিনিসটা যখন এখান থেকে অসিলেট করতে থাকে, তাই না, এরকম করে ঘুরতে থাকে, তো এটা যখন একটা নির্দিষ্ট হাইটে ওঠে তখন তার কি একটা বিভব শক্তি আর গতি শক্তি জমা হয়ে যায় না? এই যে একটা নির্দিষ্ট হাইটে উঠছে তার মানে অবশ্যই তার বিভব শক্তি হয়, আর এটা যদি লাস্ট পজিশন হয় তাহলে গতি শক্তি কত হয়ে যায়, জিরো, কারণ বেগটা এখানে থেমে যায়। একটা জিনিস দেখো যে অসিলেট যখন করতে থাকে তখন এই জায়গাটায় গিয়ে থেমে যাচ্ছে না, আবার এখানে যাচ্ছে, এখানে গিয়ে থামছে, আবার এখানে গিয়ে থামছে। তার মানে এই প্রান্তগুলা শেষ প্রান্তগুলাতে কি হয়, বেগ জিরো হয়ে যায়। বেগ যদি জিরো হয়ে যায় অবশ্যই গতিশক্তিটা জিরো হয়ে যায়। বাট এখানে হাইটটা আছে, তার মানে পুরা জিনিসটা বিভব গতিশক্তিটা বিভব শক্তিতে কনভার্ট হয়ে যায়। তো দেখো যে আমরা এই যে এই সুতা থেকে এটা যে এত দূর পর্যন্ত, ঠিক আছে, এই যে এত দূর এটাও আছে, এইটা যদি একটা বড় বল হয় তখন যেটা হবে যে এটা আর কি তোমার মানে এটার থেকে যে এটা দূরত্ব এটা আর, কার্যকরী দৈর্ঘ্য কিন্তু তখন হবে এল প্লাস আর। ঠিক আছে, এটা মাথায় রেখো। তো এটার ক্ষেত্রে আমরা একটা সূত্র ইউজ করে, মনে করো যে এখান থেকে এখানে নিয়ে এসেছি, তখন আমরা একটা সূত্র ইউজ করেছি এখানে, জাস্ট ওই যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এই জিনিসটা আমরা করেছি। সেটা হলো আর কি যে ডাব্লিউ সমান এম জি এস সমান এম জি এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এল কি, এল হলো কার্যকারী দৈর্ঘ্য, পুরো জিনিসটা সুতা দৈর্ঘ্য, মাইনাস হলো রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মানে এক্স বলতে কি বোঝাচ্ছে যে পার্শ্বীয় সরণ, মানে এটা থেকে কতটুকু এদিকে সরণ হয়েছে এইটার মান যদি কখনো তোমার কাছে দেয়া থাকে তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করে তুমি সরল দোলকের কৃত কাজটা বের করে ফেলতে পারবা। এটা সূত্রটা একটু মুখস্থ রেখো। আর যদি তুমি পরীক্ষার হলে বানাতে চাও মানে ই করতে চাও কোনো সমস্যা নেই, দেখো এটা হলো এল, তাহলে এটাও হবে এল। তাহলে এটা যদি পার্শ্বীয় সরণ যদি আমরা এক্স ধরি আর এটা যদি এইচ ধরি তাহলে আমরা এইভাবে লিখতে পারবো না যে এল সমান যেটা হবে রুট ওভার, এটা আমাদের এই যে পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি, এটা যদি এল হয় এটা যদি এক্স হয় তাহলে এটা কি হবে রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এল এর মানটা কি হবে, দেখো তো, যে এখান থেকে আমরা যখন এল এর মানটা বের করতে যাবো, এই যে এম জি সরি এইচ এর মানটা যখন বের করতে যাবো তখন আমরা কি করব, এল থেকে এইটুকু অংশ বাদ দিলে আমরা এইচ এর মান পেয়ে যাবো। ওইটাই করেছি, এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এভাবে আর কি দিতে হয়। আচ্ছা, এবার দেখো যে আমাদের যদি পার্শ্বীয় সরণ কথা না বলে যদি আমাদের কৌণিক সরণ বলে, কৌণিক সরণটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হলো পরীক্ষাতে দেয়। কৌণিক সরণ মানে কি, যে কত কোণ পরিমাণ সরণ হয়েছে। And কত কোণ পরিমাণ যদি সরণ হয় তখন আমরা ওই যে মানে যে তোমার ওই ত্রিকোণমিতির অনুপাত অনুযায়ী আমরা এখান থেকে একটা জিনিস বের করব, যে আগে তো আমরা পেয়েছিলাম এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বাট এখানে আমরা যেটা পাবো এল মাইনাস এল কস থিটা, সূত্রটা আরো ইজি। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, ডাব্লিউ সমান এম জি এইচ, এইচ এর জায়গায় আমরা কি লিখতে পারবো, এল মাইনাস এল কস থিটা। এখন একটা জিনিস খেয়াল করো যে এই জিনিসটা না অনেক সময় অবজেক্টিভে অনেক ভাবে দেয়, যেমন এল মাইনাস এল কস্টটা না দিয়ে আমাদের এখানে ত্রিকোণমিতির কিছু সূত্র দিয়ে অপশনে দেখা গেলো যে অন্যরকম কিছু দিয়ে আছে। তো তখন তুমি জাস্ট একটু চেক করবা, চেক করলে আর কি পারবা যে দেখো এখান থেকে ওয়ান মাইনাস কস থিটা, তো আমরা তো ওই সূত্রটা পড়েছিলাম যে ওয়ান মাইনাস কস টু থিটা হলো সূত্র হলো টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে যদি একটা অর্ধেক কমে যায় তাহলে এটাও একটা অর্ধেক কমে যাবে। ওইটাই করেছে, কস থিটা থেকে আমরা এখানে ডিভাইড বাই টু করে দিছি, টু সাইন স্কোয়ার থিটা দিয়ে একটা নতুন সূত্র ফর্ম করেছে। বাট নর্মালি আমরা যেটা করবো আমরা এই সূত্রটা মাথায় রাখবো। ঠিক আছে, আমাদের যদি কখনো কৌণিক সরণ দেখা গেলো যে 30 ডিগ্রি 60 ডিগ্রি দিয়ে আছে তখন তখন আমরা এম জি এল মাইনাস এল কস থিটা এই জিনিস সূত্রটা ইউজ করবো। আচ্ছা, তো এখন দেখো যে আমাদের শক্তির নিত্যতা, এটা থেকে তোমার সৃজনশীল আসবে। ঠিক আছে, এটা তুমি একটু নিজেরা করে নিও এখানে, যেটা ওই যে একাডেমিক ক্লাসে যেটা করাইছিলাম না ওইগুলা একটু করে নিও, আর ওই যে রিভিশন ক্লাসে ওইটা থেকে এগুলো আসবে। আচ্ছা,
একটা কথা মাথায় রাখো যে আমাদের এই যে সরল দোলকটা যখন এই যে বলেছিলাম যে সর্বোচ্চ হাইটে উঠবে, তখন কিন্তু বেগটা জিরো থাকে। বেগ যদি জিরো হয়ে যায় তাহলে তোমার ইকে এর মান এখানে কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। বাট এখানে যেটা হবে, এটা হাইস্ট উচ্চতায় উঠেছে না, তার মানে এখান থেকে তুমি হাইস্ট ম্যাক্সিমাম ইপি পাবা, বিভব শক্তি পাবা। আবার যখন এই জিনিসটা যখন এই জায়গাটা আসে, এই জায়গাটাকে বলা হয় সাম্যাবস্থান। সাম্যাবস্থানে কিন্তু ইপি এর মানটা জিরো হয়ে যায়। কেন জিরো হয়ে যায়? কারণ হাইটটা জিরো হয়ে যায়। বাট এই জায়গাটায় তুমি সর্বোচ্চ বেগ পাবা। কেন সর্বোচ্চ বেগ পাবা? কারণ এই জিনিসটা তখন ওইদিকে ওঠার একটা মানে মানে ইসে আছে, ফ্লোতে আছে, তাই না? তো এই জায়গাটা যেটা হবে হাইস্ট বেগ পাবা, তো ভি ম্যাক্সিমাম যেহেতু পাবা, তাহলে এই জায়গাটা ইকেটাও ম্যাক্সিমাম পাবা, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখো। আচ্ছা, এই যে হাতুড়ি পেরেকটার কিন্তু কাজ, এরকম যদি কখনো ম্যাথ দেয়, তো নর্মালি যেটা করবা যে একটা হাত মনে করো যে এটা দেয়া আছে, দেয়ালটা যদি উলম্ব তলে থাকে দেন তুমি মারছো, তখন তুমি এফ এস সমান হাফ এম বি স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করবা। মানে এটা আমরা ওই যে কাজ শক্তি উপপাদ্য থেকে এই জিনিসটা পেয়েছি। আর যদি এমন হয় যে হাতুড়িটা নিচে আছে, মানে পেরেকটা নিচে আছে, নিচের দিকে মারছো, তাহলে এমজি যেটা আছে নিচের দিকে কাজ করে। দেখো এই জায়গাটা হাফ এম বি স্কোয়ার ছিল কারণ তুমি এদিকে, কারণ এমজিটা আর এক্সটা মানে তোমার এই যে এটার মধ্যবর্তী কোণ কত ছিল? 90 ডিগ্রি ছিল। তার মানে এই জায়গাটাই তোমার ওজন বল দ্বারা কৃত কাজটা জিরো হয়ে গেছিল। ফলে যেটা হয়েছে, এফ এস সমান হাফ এম বি স্কোয়ার ইউজ করেছো। বাট তুমি যখন নিচে মারবা তখন তো ওজন বলটা থাকবে, তাই না? তো এখানে যেটা করবা, প্লাস এম জি এক্স, এখানে এক্সট্রা জিনিস তুমি এখানে ওজন বলটাও এখানে তোমাকে অ্যাড করে দিতে হবে। আর যদি উপরে মারো তাহলে কি হবে? দেখো, মাইনাস হবে, কারণ তোমার এটা এমজিটা নিচের দিকে কাজ করছে একটা আরেকটার বিপরীতে, তাহলে হাফ এম বি স্কোয়ার মাইনাস এম জি এক্স হবে। ঠিক আছে, এফ এস সমান হাফ এম বি স্কোয়ার মাইনাস এম জি এক্স। প্রশ্ন কোথা থেকে আসলে? প্রশ্ন আসে হলো টাইপ 4 থেকে। দেখো, আনুভূমিক দেয়ালে কিন্তু উচ্চতা থেকে বস্তু এসে পড়লে, মনে করা যে একটা উপর থেকে একটা বস্তু এসে নিচে পড়লো একটা পেরেকের উপর, তখন আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব, যে যতটুকু, দেখো এই পেরেকটা নিজস্ব একটা হাইট ছিল এক্স, বা এটা তুমি যতটুকু গেতেছো ওইটাও তুমি লিখতে পারো। আর এইচ যেটা কতটুকু উচ্চতা থেকে পড়েছে, তাহলে এখান থেকে আমরা যেটা লিখবো, এফ এস সমান এম জি এইচ প্লাস এক্স। এই জিনিসটা সূত্রটা পরীক্ষাতে আসে। মানে উপর থেকে একটা বস্তু এসে পড়ে একটা পেরেকের উপর পড়লো, তো বস্তুটা কতটুকু উচ্চতায় পড়েছে ওইটা তুমি লিখবা। আর কতটুকু গেথে গেছে, নিচে কতটুকু গেথে গেছে ওইটা তুমি এখানে দিবা। যোগফল করে তুমি এটা যদি করে দাও, তাহলে তুমি এখান থেকে দেখা গেল যে বাধা দানকারী বলের মান বের করতে বললো, ঠিক আছে? তাহলে তুমি এফ এর মান এখানে বসাই দিবা, এক্সটা ওইদিকে পাঠিয়ে দিবা। এভাবে আর কি হয়, ঠিক আছে? গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক, এটা থেকে একটা এমসিকিউ মাস্ট পাবা তুমি, মানে হিসাব মতে পাওয়ার কথা। সেটা হলো, গতিশক্তি আর ভরবেগের যে সম্পর্ক সেটা আমরা লিখি ইকে সমান পি স্কোয়ার ডিভাইড বাই 2m। তাহলে আমরা এখানে বলতে পারি না যে পি স্কোয়ারের সমানুপাতিক হলো ই কে? হ্যাঁ। তো এখান থেকে গ্রাফও দিতে পারে, অনেক কিছু দিতে পারে, আমরা একটু সামনে দেখছি। তো ই কে সমানুপাতিক পি স্কোয়ার। এখান থেকে অনেক সময় তোমার বলবে যে আমি যদি ভরবেগ বাড়াই তাহলে গতিশক্তি কতটুকু বাড়বে, এরকম টাইপের ম্যাথ আসতে পারে। তখন তুমি জাস্ট কি করবা, ই কে ফাইনাল আর এই যে রেশিও করবা, রেশিও করে তুমি জাস্ট লাস্টে একটু কি করবা। যদি তোমাকে লাস্টে বলে যে কতটুকু বৃদ্ধি পেয়েছে, মনে করো যে এই ম্যাথটা বলছে যে কোনো বস্তুর ভরবেগ 50% বাড়লে এর গতিশক্তি কত পার্সেন্ট বাড়ে। তো তুমি নর্মালি দেখো ভরবেগের সাথে গতিশক্তি বলছে, তাহলে আমরা তো জানি ই কে সমানুপাতিক পি স্কয়ার। তো আগে একটা ছিল আর এখন একটা হয়েছে, এরকম একটা কথা। তো ভরবেগ তুমি বাড়াইছো, কতটুকু বাড়াইছো? 50%। আগে যদি ইনিশিয়াল ছিল, এখন কি হয়েছে? 50% বেড়েছে, তার মানে 0.5, তাহলে 1.5 পি ইনিশিয়াল হয়েছে, মানে পি ফাইনালের মান। তো এখানে তুমি জাস্ট এই মানগুলো বসাই 2.25 বসাবা, মানে এখানে পাচ্ছ মনে করো। তাহলে তোমার ম্যাক্সিমাম টাইম এরকম হয়ে যাবে যে 225% হয়ে যাচ্ছে। বাট এটা আসলে এমন না, তোমাকে যদি বলে যে গতিশক্তি কত পার্সেন্ট বাড়ে, তাহলে তোমাকে অবশ্যই কতটুকু বেড়েছে ওইটা ক্যালকুলেট করতে হবে। তাহলে তোমার আগের অবস্থা থেকে এই জিনিসটাকে বিয়োগ দিতে হবে। তাহলে তুমি কত হচ্ছে? 125%। অপশনে কিন্তু এটাও দেওয়া থাকবে, ঠিক আছে? তো এই ম্যাথগুলো আমি যখন করাচ্ছি তখন তুমি দেখবা যে এটা আসলে কিভাবে হচ্ছে। আচ্ছা, ক্ষমতার ক্ষেত্রে দেখো, যে ক্ষমতার ক্ষেত্রে দুইটা সূত্র আছে, যে পি সমান ডাব্লিউ ডিভাইড বাই টি। তুমি কাজকে যদি সময় দ্বারা ভাগ করো তাহলে তোমার যেটা হবে, ক্ষমতা তুমি পাবা। আর ধ্রুব বেগের ক্ষেত্রে আমাদের যদি একটা জিনিসের ধ্রুব বেগের কনসেপ্ট, মানে বেগটা যদি ধ্রুব থাকে আর তোমার ফোর্সের মান দেওয়া থাকে, তাহলে আমরা পি সমান এফ ভি এই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা করতে পারবো, ঠিক আছে? ক্রেনের ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা আসে। আচ্ছা, দেখো কর্মদক্ষতা। কর্মদক্ষতার জিনিসটা এটা আমাদের লাস্ট টপিক। এই জিনিসটা কি বলে? এই জিনিসটা এমন বলে যে লৌহ কার্যকর শক্তি ডিভাইড বাই প্রযুক্ত মোট শক্তি, ঠিক আছে? তার মানে এখানে যেটা বলছে যে ইফেক্টিভ আউটপুট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মানে তুমি একটা জিনিস দ্বারা কি কাজ করছো এটার উপর ডিপেন্ড করে সবকিছু। যেমন মনে করো যে এটা আমাদের একটা বাল্ব আছে, এই বাল্বে তুমি 1000 জুল শক্তি দিচ্ছ। এখন বাল্ব দ্বারা তুমি কি করো? আলো জ্বালাও নাকি তুমি, দেখো একটা জিনিস আছে, এখানে তো টাংস্টেনের তার আছে, টাংস্টেনের তারটা গরম হবে, টাংস্টেনের তারটা গরম হয়ে এটাকে তোমার কি করবে, মানে হিট করবে, প্লাস হলো এটাকে তোমার হলো লাইট দেবে। তার মানে এখানে এই জিনিসটা তো, বাল্বটা তুমি যদি হাত দাও, তুমি এখনই নিজে হাত দিতে পারো, তুমি দেখবে যে গরম লাগছে। তাইলে এখন তোমার এই যে লাইট দ্বারা তুমি আসলে কি করো? তুমি তো মানে বাল্ব দ্বারা তো তুমি হলো ঘর গরম করার ট্রাই করো না, তুমি কি করবা বলো তো? তুমি হলো এটা এমন করো না যে হলো আলোটা কতটুকু জ্বলছে ওইটাই তোমার ইফেক্টিভ আউটপুট হিসেবে কাউন্ট হবে। তো মনে করো যে এই বাল্বটা 400 জুল পরিমাণ আলো হলো তোমার জ্বালাইছে, মানে 400 জুল পরিমাণ শক্তি খরচ করে আলো জ্বালাইছে, আর 600 জুল পরিমাণ হলো হিট জেনারেট করেছে।
তাহলে তুমি দিছিলা কত, 1,000 জুল। এখন তুমি আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আলো পাওয়া। ফলে তুমি এই যে ইটার মানটা যেটা থাকবে ওইটাই আমাদের ইফেক্টিভ আউটপুট। এটা তুমি 400 / 1,000 দিবা, তার মানে এটা কি, এটার কর্মদক্ষতা কত, 40%, মানে 40% কাজ করে। তুমি যতটুকু পাওয়ার দিবা তার 40% এসে কাজ করবে। কেস টু এর ক্ষেত্রে তুমি দেখো যে মনে করো যে এখানে একটা আমার হিটার নিছি, তো হিটারে তুমি 1,000 জুল সেম ভাবে দিছো। এবার হিটারটা তো তোমার লাল টাইপের একটা আলো জ্বলাই, তাই না? তো এখানে দেখা গেল 400 জুল পরিমাণ আলো সে জ্বালাইছে আর 600 জুল পরিমাণে সে হিট প্রদান করছে। এখন তুমি বলো তো, হিটার দিয়ে তুমি কি আলো জ্বালানোর জন্য এটা ব্যবহার করো? আলো জ্বালানোর জন্য না, তুমি গরম করার জন্য এটা ব্যবহার করো না। ফলে ইফেক্টিভ আউটপুট কোনটা, 600 জুল হচ্ছে না? তাহলে এটার মান হবে 600 / 1,000 জুল, তার মানে 60%। মানে দেখতে পাচ্ছ যে কাজ, মানে যার যেটা কাজ ওই অনুযায়ী ইফেক্টিভ আউটপুটটা আমরা এখানে বসাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এমসিকিউ সলভে চলে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো যে আমাদের এখান থেকে দেখো কতগুলো এমসিকিউ আসে। নর্মালি যেটা আসছে যে আগের বছরগুলোতে কৃতকাজ, স্প্রিং বোল্ডার কৃতকাজ, বিভব শক্তি, গতি শক্তি, দেখছো 35, 47, 54, কাজ শক্তি উপপাদ্য থেকে 12, ক্ষমতা থেকে 24, এরকম থেকে তোমার কুয়ার কুয়ার চৌবাচ্চা থেকে এখান থেকে তোমার হলো ইয়ে আসে, সৃজনশীল কোশ্চেন আসে। আর দেখো বিভব শক্তি ও গতি শক্তি থেকে এখানে 54টা কোশ্চেন এসছে, স্প্রিং বোল্ডার 47টা, মানে এখান থেকে এবারও তোমরা পাবা, ভালো মতো পাবা। আচ্ছা, দেখো আমরা একটু শুরু করি এগুলার সলভ করা। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, প্রথম কোশ্চেনটা বলছে 100 গ্রাম ভর ও 1 সেন্টিমিটার পুরুত্বের একটি মিটার স্কেল খাড়া অবস্থা হতে ভূমিতে পড়ে গেল। তাইলে তোমার বলছে স্কেলটির ভারকেন্দ্র সরণ কত সেন্টিমিটার, এটা দিয়ে আছে। আচ্ছা, তো এখান থেকে তুমি যদি একটা জিনিস দেখো যে এখানে আমাদের একটা, মানে দেখে মনে হচ্ছে না এখানে আমি কি করবো, কারণ তোমাকে এখানে 1 সেন্টিমিটার একটা জিনিস দিয়ে আছে, ঠিক আছে? 1 সেন্টিমিটারের পুরুত্ব দিয়ে আছে, বাট এখানে তোমার কোনো দৈর্ঘ্য দেওয়া নেই, এরকম মনে হতে পারে। বাট তোমাকে এই জায়গাটা একটু ফোকাস রাখতে হবে, এটা কি বলছে, একটা মিটার স্কেল বলছে না? তাহলে মিটার স্কেলের মান কত হয় বলো তো? 1 মিটার পরিমাণ হয়, এটাকে তো আমরা মিটার স্কেল বলি। তাহলে আসলে এই জিনিসটা লেন্থটা কতটুকু আছে, লেন্থটা দিয়ে আছে 1 মিটার পরিমাণ, বুঝতে পারছো? 1 মিটার, আর এটা পুরুত্ব দিয়ে আছে কতটুকু, 1 সেন্টিমিটার। এখন যেটা হয়েছে যে তোমার এটা খাড়া অবস্থা হতে ভূমিতে পড়ে গেল, তার মানে এই জায়গাটা পড়ে গেছে। তাহলে তুমি দেখো যে এই জিনিসটা সম্পূর্ণ ভার কেন্দ্র কতটুকু, কোথায় ছিল এই যখন খাড়া অবস্থায় ছিল? এই যে 50 সেন্টিমিটারে ছিল না এত দূর পর্যন্ত, 50 সেন্টিমিটারে ছিল। আচ্ছা, এবার যখন এটা পড়ে গেছে তখন এটার ভার কেন্দ্র কোথায় গেছে, এখানে গেছে না? তাহলে এটা যদি সম্পূর্ণ 1 সেন্টিমিটার হয়, তাহলে এইটুকু অংশ কতটুকু হবে, 0.5 সেন্টিমিটার, সরি 0.5 সেন্টিমিটার, এরকম হবে না? হ্যাঁ, তাহলে এটা থেকে এটার যে দূরত্ব, এটাকে আমরা ভার কেন্দ্রের সরণ বলি। তাহলে এটা কতটুকু হবে, 50 - 0.5, তার মানে 49.5 সেন্টিমিটার, এটা হবে না? তাহলে এটা কত হলো অ্যান্সার, 49.5 সেন্টিমিটার, বুঝতে পারছো? এটা হবে ভর কেন্দ্রের সরণটা। আচ্ছা, দেব হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করার জন্য আমাদের কি লাগবে বলতো? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করার জন্য আমরা এরকম লিখবো না যে ডাব্লিউ সমান এম জি এইচ, ডাব্লিউ সমান এম জি এইচ। এখন এই জায়গাটা এইচ এর মানটা কি হবে, ওই যে গড় সরণ যেটা দিছো বা ভারকেন্দ্র সরণ যেটা দিছো ওইটাই ইউজ হবে এখানে। এম এর মান কত? এম এর মান হলো ওই যে 100 গ্রাম দিয়ে আছে, 0.1। জি এর মান তো জানো, আর এইচ এর মান কত হবে, 49.5। এখানে কিন্তু দেখো সেন্টিমিটার দিয়ে আছে, ওইটাকে মিটারে নিয়ে যেতে হবে, তাহলে 10⁻²² দ্বারা গুণ করে দিবা। তাহলে এটা যদি সম্পূর্ণ তুমি দাও তাহলে তোমার এটার মান আসবে 0.48 এটা আসবে, ঠিক আছে? তো মাথায় রেখো। তো এখানে একটা বলছে যে একটি বস্তু কণাকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ কত হবে বলো তো? এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, এটার অ্যান্সার কি হবে? একটি বস্তু কণাকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ কত হবে? কত হবে এটার অ্যান্সার? কই আসো? অ্যান্সার দাও। ডিভাইড। একটি বস্তু কণাকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ কত হবে? ঋণাত্মক, শূন্য, ধনাত্মক, অসীম? সুতায় বেঁধে ঘোরাচ্ছ, তাহলে কাজের শূন্য পরিমাণ ভাই। কতটুকু? এটা আবার এখন কি জিজ্ঞাসা করছো কেন? এটা তুমি তুমি দেখছো না একটা জিনিসকে কাজে ঘুরাচ্ছ, তার মানে এখানে কি, তোমার এই জিনিসটা এদিকে যাওয়ার ট্রাই করছে, মনে করো ফোর্স দিচ্ছে এদিকে, বাট এটা যাচ্ছে এদিকে, তার মানে কি 90 ডিগ্রি হয়ে যাচ্ছে না? তার মানে অবশ্যই শূন্য হবে। এরকম হবে না? বৃত্তাকার কেন্দ্রমুখী এটা দিয়ে এরকম করে ঘুরাচ্ছ, এদিকে ফোর্স যাচ্ছে আর এদিকে কি যাচ্ছে, সরণ যাচ্ছে, তাহলে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে কাজের মান কত, ডাব্লিউ সমান এফ এস কস থিটা, 90, এই শূন্য হয়ে যাবে। আচ্ছা, এবার বলছে কোন নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভরবেগের কি হয়, বলতে পারবা? আমরা তো জানি যে ইকে সমান কি, p²/2m। তাহলে ইকে এর সাথে এটা সম্পর্ক কি, p²। তাহলে ভরের গতিশক্তি আর ভরবেগের কি হয়, বর্গের সমানুপাতিক হয় না? বর্গের সমানুপাতিক। ভরবেগ, মানে তোমার এই যে গতিশক্তি যেটা আছে সেটা ভরবেগের বর্গের সমানুপাতিক হচ্ছে, শেষ।
এম ভরের কোনো বস্তু গতিশক্তি ইকে হলে ভরবেগ কত হবে? দেখো তো, এটা তো আমরা বুঝতে পারছি যে ইকে হলে ভরবেগ কত হবে। ভরবেগ হবে এরকম, যে এই যে এই সূত্রটা তুমি যদি ওইদিকে নিয়ে যাও তাহলে কি হবে, ইকে 2m, আর এখানে কি স্কোয়ার যেহেতু আছে তাহলে রুট, তার মানে এখান থেকে কি হবে তোমার, কি হচ্ছে এখানে 2m রুট ইকে, এই জিনিসটা হচ্ছে না, তার মানে এটা বি হবে। বুঝতে পারছো? এই জিনিসটা এরকম করে হয়, এটা মানে পরপর এই জিনিসটা দিচ্ছে। 6 নম্বরটা দেখো যে ক্ষমতার মাত্রা কোনটা। তো ক্ষমতার মাত্রা বের করার জন্য আমরা আগে ক্ষমতার ইটা লিখি, যে এটা কি হবে, পি সমান ডাব্লিউ ডিভাইড বাই টি। তো ডাব্লিউ থেকে, ডাব্লিউ মানে কি জুল পেয়েছি, আর এখান থেকে এস পেয়েছি, তার মানে এখান থেকে আমরা জে এস ইনভার্স ওয়ান পেয়েছি। ঠিক আছে, এখন আমরা এটার মাধ্যমে মনে করো বুঝতে পারছি না, তাহলে আমরা এখন কি করব, এই যে ডাব্লিউ সমান এটা যেটা আছে না, এটাকে আমরা একটু সূত্রটা একটু দেখি। যে ডাব্লিউ কে তো এভাবে লেখা যায় যে এম জি এস ডিভাইড বাই টি। তো এম কি লেখা যায়, ভর, ভরের ক্ষেত্রে মাত্রাতে কি হয়, এম হয়। জি এর ক্ষেত্রে মাত্রাটা কি হয়, ত্বরণের ক্ষেত্রে এল টি ইনভার্স টু হয়। এস কি, এস হলো দূরত্ব, তার মানে লেন্থ, লেন্থের জন্য কি হয় এল। আর টি এর জন্য কি হয়, টাইমের জন্য টি হয়। তাহলে এখান থেকে তুমি যদি সম্পূর্ণই করো তাহলে কি হবে, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, আবার নিচে কি আছে টি, তার মানে উপরে চলে আসলে কি হয়ে যাবে, -1 হয়ে গেল না? তাহলে এটা কি হয়ে গেল, -3 হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এটা কি হবে, এম এল স্কোয়ার টি ইনভার্স 3, তার মানে এটা কি হয়েছে, বি হয়েছে। আচ্ছা, এবার দেখো এখানে কি বলছে, যে 50 কেজি ভরের বোঝা মাথায় নিয়ে 50 কেজি ভরের এক ব্যক্তি খাড়া দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে 4 মিটার দীর্ঘ মই বেয়ে নিচে নামলে কাজের পরিমাণ কত? দেখো এই জায়গাটা কি হচ্ছে, যে তোমার একটা মই আছে, যে মইটা বলছে যে 50 কেজি ভরের বোঝা নিয়ে 50 কেজি ভরের এক ব্যক্তি খাড়া দেয়ালের সাথে, মানে খাড়া দেয়ালের সাথে 60 ডিগ্রি কোনো একটা 4 মিটার দীর্ঘ মই বেয়ে নিচে নামলে, তার মানে কি দেয়ালের সাথে এটা 60 ডিগ্রি কোণ করে আছে মইটা, তার মানে এটা আসলে কেমন করে আছে, এইভাবে আছে না? দেখো তো, দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণের মিনিংটা কি, এই জায়গাটাই 60 ডিগ্রি না, দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে এটা। এখন তোমার কি, যে এই জায়গাটায় সে হলো নিচে নামছে, ঠিক আছে, 50 কেজি বোঝা নিয়ে। ফলে যেটা হবে যে আমরা এই জায়গাটায় একটা কাজ করব, আমরা এটার উলম্ব সরণটা নেব। আমরা জাস্ট এটার উলম্ব সরণটা যদি নিতে পারি তাহলে আমরা কিন্তু কাজটা বের করে ফেলতে পারবো। তাহলে ডাব্লিউ সমান আমরা কি লিখতে পারবো, এম জি এইচ। এম এর মান কত, নিজে কত, 50 প্লাস 50 100-তে আছে। তারপরে কি জি এর মান আছে 9.8, আর এইচ কি, উলম্ব সরণটা আমাদের নিতে হবে, উলম্ব সরণ। তো উলম্ব সরণ তুমি যদি নিতে চাও, কারণ উলম্ব সরণ কেন নিলা, কারণ তুমি জি এর মান 9.8 নিছো। যদি তুমি জি এর পয়েন্ট 9.8 না নিয়ে এই বরাবর নিতা, তখন তুমি এইচ এর এটার মান 4 মিটারই নিতা। বুঝতে পারছো? বাট ওইটা তুমি নিচ্ছ না, তুমি যেহেতু উলম্ব সরণ সম্পূর্ণটা জি এর মানটা এদিকে নিচ্ছ, তাহলে জি আর এইচ এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি থাকতে হবে। তো এইচ এর মানটা এটা তুমি কত পাবা, এটা যদি 60 ডিগ্রি হয় এটা কত হবে, 30 ডিগ্রি। তাহলে তুমি এখান থেকে সাইন বের করতে পারবে না? সাইন 30 ডিগ্রি সমান কি হবে, লম্ব, এই যে এইচ এর মান এটা, লম্ব ডিভাইড বাই অতিভুজ, অতিভুজের মান কত দিয়ে আছে, 4 মিটার। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এইচ এর মান কত, 4 sin 30 ডিগ্রি। তো 4 sin 30 ডিগ্রির মান কত, 4 sin 30 ডিগ্রির মান হলো 2 মিটার। তাহলে এখানে তুমি যদি 2 বসাও, তাহলে 200 গুণ জি, 200 গুণ জি এর মান কত হয়, তোমার হয় এটা কত, 1960 জুল। ঠিক আছে, এটা 1960 জুল হবে। আচ্ছা, 8 নম্বরটা বলো তো, 8 নম্বরটা কি হবে? দেখো এটা অনেক বোর্ডে এসে, এই বোর্ডে কোশ্চেনটা আসতে পারে। বল ও সরণের মধ্যবর্তী কোণ আলফা হলে ধনাত্মক কাজের শর্ত কোনটা হবে, বলো তো? কত হবে এটা? হ্যালো? দেখো এটা কত হবে, বল ও সরণের মধ্যবর্তী কোণ আলফা হলে ধনাত্মক কাজের শর্ত কোনটা? তাহলে ধনাত্মক কাজের শর্ত আমরা বলছিলাম যে ধনাত্মক কাজ মানে হলো ডাব্লিউ সমান এফ এস কস থিটাই। আমাদের যেটা করতে হবে, যে এই কস থিটার মানটা কি করতে হবে বলতো, 90 ডিগ্রি মানে ধনাত্মক রাখতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, যে এফ এস কস থিটা আছে না, তাহলে এই জায়গাটায় আমাদের এটার মান যেভাবে হোক প্লাস নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এটার মানটা কত হতে হবে, শূন্য অথবা 90 ডিগ্রি নিয়ে আসা এ যাবে না, হবে 90 ডিগ্রি অ্যান্সার। থাকলে এটা, হ্যাঁ এ। কি হবে, এ, হ্যাঁ এ হবে। কারণ তোমার দেখো যে শূন্য সমান অথবা এর থেকে বড় হতে হবে, বাট 90 ডিগ্রি হওয়া যাবে না, তাহলে এটা কি হবে, এ হবে। আচ্ছা, স্প্রিং বল ধ্রুবকের একক কোনটি হবে বলো তো? স্প্রিং বল ধ্রুবকের আমরা মান, আমরা সূত্র কি পেয়েছিলাম, এফ সমান কে এক্স না? তাহলে কে সমান কি হয়, এফ ডিভাইড বাই এক্স, তার মানে এটার একক চেয়েছে, তাহলে এফ এর একক কি, নিউটন, আর নিচে কি আছে, মিটার। তাহলে এখান থেকে কি হবে, নিউটন নিলাম পার ইনভার্স মিটার, ওয়ান। তার মানে এটা হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা পারলাম। এবার দেখো, এবার আমাদের কি বলছে, যে 16 নম্বরটা দেখো, যে ঘূর্ণায়মান কোনো বস্তুর কৌণিক বেগ 10% বৃদ্ধি করলে ঘূর্ণন গতিশক্তি বৃদ্ধি পায় কতটুকু? ঠিক আছে, কতটুকু ঘূর্ণন গতিশক্তি বৃদ্ধি পায় কথাটা বলেছে কিন্তু, ঠিক আছে।
তাহলে কৌণিক বেগ 10% বৃদ্ধি করলে, তার মানে আমাদের এই যে ঘূর্ণন গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এভাবে লিখি না? হাফ এম বি স্কোয়ার লিখতাম না, ওইটাকে আমরা কিভাবে লিখি, হাফ আই ওমেগা স্কোয়ার। এটা, তাহলে এখন আমাদের জাস্ট বলেছে কি ই কে এর সাথে ওমেগা সম্পর্ক করতে বলেছে, তাহলে ই কে সমানুপাতিক ওমেগা স্কোয়ার, এই জিনিসটা আমরা লিখতে পারবো কৌণিক বেগ যেটা আছে। তো 10% কৌণিক বেগ তুমি বৃদ্ধি করেছো। তার মানে আগে মনে করো, আগে ইনিশিয়াল অবস্থায় যদি কৌণিক বেগ ওমেগা ছিল, তাহলে ওমেগা ফাইনালের মান এখন কত হয়েছে, 10% বৃদ্ধি করেছো। তার মানে ওমেগা প্লাস 10% ওমেগা এর ওমেগা, এরকম করে আমরা লিখতে পারবো। তাহলে এখানে আলটিমেটলি কতটুকু বৃদ্ধি হয়েছে, 1.1 ওমেগা হয়েছে না? এটা হয়েছে, কারণ 10%, 10 ডিভাইড বাই 100 এর ওমেগা, এটা আমাদের বৃদ্ধি হয়েছে ততটুকু, একটু বেড়ে গেছে, 1.1 হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এইভাবে লিখতে পারবো না, ইকে ফাইনাল, ইকে ইনিশিয়াল সমান কি হবে, ওমেগা ফাইনাল স্কোয়ার ওমেগা ইনিশিয়াল স্কোয়ার। তাহলে এখান তুমি যদি দেখো যে ইনিশিয়ালের ক্ষেত্রে কি হবে বলতো, ইনিশিয়ালের ক্ষেত্রে ওমেগা স্কোয়ার হবে, আর এটার ক্ষেত্রে কি হবে, 1.1 ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাবো আমরা, 1.1 কে স্কোয়ার করলে কি হয়, 1.1 কে স্কোয়ার করলে তোমার কত হয়, 1.21 হয়। ঠিক আছে, তাহলে 1.21 ওমেগা স্কোয়ার হয়েছে, আর নিচে কি ওমেগা স্কোয়ার, তার মানে কাটাকাটি গেল। তাহলে ইকে ফাইনাল এখন যেটা হয়েছে, ইকে ফাইনালের মান এখন কত হয়েছে বলতো, ইকে ফাইনালের মান হয়েছে 1.21 ওমেগা স্কোয়ার, এই সরি, ইকে ইনিশিয়াল। তার মানে আগে থেকে কতটুকু হয়েছে, আগে থেকে তুমি মনে করো যে 1.21 হয়েছে, তার মানে বৃদ্ধি পেয়েছে কতটুকু বলতো। নর্মালি যদি এটা বৃদ্ধি কতটুকু পাবে, 1.21 - 1, এতটুকু। আগে যদি 1 ছিল, এখন একটু 1.21 হয়েছে, তার মানে বৃদ্ধি পেয়েছে 0.21 পরিমাণ। এটাকে 100 দ্বারা যদি তুমি যদি গুণ করো, তাহলে এটা কত হবে, 21%। তার মানে এখানে কতটুকু হয়েছে, 21% বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই অনুযায়ী আমরা করলাম। মানে এখানে তোমাকে বৃদ্ধি পেয়েছে, তার মানে অবশ্যই 1 দিয়ে মাইনাস করবা বা প্লাস করবা যেটা আছে, ঠিক আছে, ওই রকম করে তোমাকে করতে হবে। এখানে বলছে যে একটি পাম্পের কার্যকর ক্ষমতা 3 কিলোওয়াট এবং কর্মদক্ষতা 75% হলে পাম্পটির প্রকৃত ক্ষমতা কত। প্রকৃত ক্ষমতা বলতে এখানে কি বোঝাচ্ছে, প্রকৃত ক্ষমতা বলতে এটা বোঝাচ্ছে যে কোম্পানি কতটুকু ক্লেম করে এখানে। কার্যকর ক্ষমতা 3 কিলোওয়াট, তার মানে পাম্পটা ওই জিনিসটা কার্যকর, মানে কতটুকু কার্যকর শক্তি কতটুকু ইউজ করছে, 3 কিলোওয়াট পরিমাণ। তাহলে আমরা তো জানি যে ইটা সমান কি হবে, যে ওই যে কার্যকর শক্তি, কার্যকর শক্তি, বা এটাকে আমরা এভাবে লিখতে পারবো, পাওয়ার অফ আউটপুট ডিভাইড বাই পাওয়ার অফ ইনপুট। এখন কোম্পানি কতটুকু ক্লেম করছে, যে প্রকৃত ক্ষমতা কতটুকু, ওইটা সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই জায়গাটা তুমি যদি একটু খেয়াল করো, যে আমাদের ইটার মান কত, 75%, মানে 0.75। তুমি নিজে দেখছো কতটুকু কার্যকর ক্ষমতা, কতটুকু কতটুকু সে কার্যকরী হচ্ছে, 3 কিলোওয়াট পরিমাণ, তার মানে 3000 ওয়াট পরিমাণ। আর তোমাকে পাওয়ার অফ ইনপুট, প্রকৃত ক্ষমতাটা এখানে তোমাকে বের করতে হচ্ছে। ঠিক আছে, তার মানে কার্যকর শক্তি সমান হলো প্রকৃত ক্ষমতা, এরকম করে আমরা লিখবো। দেন পাওয়ার অফ ইনপুট, এর মান কত হচ্ছে, এটা তুমি যদি দেখো, তাহলে 0.75 কে 3000 দ্বারা তুমি যদি ভাগ করো, তাহলে অবশ্যই এটার মান বেড়ে যাবে, যেটা আছে তার থেকে বেড়ে যাবে। এটা কত আছে, 4 কিলোওয়াট। এটা আমরা ক্যালকুলেটর না ইউজ করে বের করতে পারি, কারণ 0.75 কে মানে নিচে যদি একটা কম সংখ্যা দ্বারা ভাগ করো, তাহলে এটার মান তো সম্পূর্ণটা বেড়ে যাবে, তাই না? তাহলে এটা কত হবে, 4 কিলোওয়াট হবে। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন আমাদেরকে বলছে যে অসংরক্ষণশীল বলের উদাহরণ কোনটি। অসংরক্ষণশীল বলের উদাহরণ হলো, সবসময় মাথায় রাখবা, এটা হলো তোমার কি হয়, ঘষা। ঘষা, তার মানে কি, ঘর্ষণ, আর এটা হলো সান্দ্রতা। এই দুইটা হলো অসংরক্ষণশীল বলের উদাহরণ। তাহলে এটা কি হবে বলতো, ঘর্ষণ বল। জাস্ট এই দুইটা মাথায় রাখবে, আর বাকিগুলো সব হলো সংরক্ষণশীল বল হবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো যে একটি বস্তুর উপর এফ সমান 5x² - x+1 নিউটন মানের একটি পরিবর্তী বল এক্স অক্ষ বরাবর গতিশীল, যদি বস্তুটির হতে এক্স সমান 0 মিটার হতে এক্স সমান 3 মিটার পর্যন্ত সরণ করে, তবে কৃতকাজের মান কত। এটার জন্য আমরা বলতো, কৃতকাজের জন্য আমরা কি ফর্মুলা ইউজ করেছিলাম, এরকম ইউজ করেছিলাম না, ইন্টিগ্রেশনের অপারেটর, এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল, আর এফ ডিএক্স, এরকম করে আমরা ইউজ করেছিলাম না? তাহলে এফ এর সমীকরণটা এখানে বসায় দাও, দেন তারপর এই জিনিসটা আমরা ক্যালকুলেটারে করবো। দেখো ক্যালকুলেটারে কিভাবে করে, এই যে ইন্টিগ্রাল অপারেটরটা দিলাম, ইন্টিগ্রাল অপারেটরটা দিলাম, দেন এখানে এই যে মাঝখানে কি হবে, এফ আছে না, মাঝখানে এফ আছে, তার মানে এফ, এফ এর সমীকরণটা বসাও, 5x² 5x² মাইনাস x+1। আর নিচে হলো লোয়ার লিমিট কত, 0 থেকে 3-এ গেছে, তার মানে 0 থেকে 3-এ গেছে। তাহলে এখানে কত আসে দেখো তো, 87/2, তার মানে এটা আসলে কত আসে, 43.5। তাহলে এটা কোনটা আসে বলো তো, 43.5। শেষ। আচ্ছা, 20 নম্বরটা দেখো, 20 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে বলছে যে আদর্শ স্প্রিং এর জন্য বিভব শক্তি এবং সম্প্রসারণ এক্স এর মধ্যকার লেখচিত্র কত। তার মানে ইউ আর এক্স এর মধ্যে আমাকে গ্রাফ বের করতে বলেছে, তার মানে ইউ ভার্সেস এক্স গ্রাফটা আমাকে আঁকতে বলেছে। তো আমরা তো জানি যে বিভব শক্তির সাথে আমাদের সূত্রটা কি ছিল, ½ k x²। তার মানে এখান থেকে আমরা জানি যে এই সমানুপাতিক x² হয়। তাইলে আমাদের এই জায়গাটায় তুমি যখন এখানে ইউ এর মান রাখবা, আর এখানে x² এর মান রাখবা,
তাহলে এই জিনিসটা তোমার কি সমানুপাতিক, মানে তোমার এখানে ইউ ভার্সেস এক্স, সরি, এক্স এর গ্রাফ আঁকতে বলেছে, এক্স স্কোয়ারের না, কিন্তু এক্স এর গ্রাফ আঁকতে বলেছে। যদি এক্স স্কোয়ারের গ্রাফ আঁকতো তাহলে আমাদের ডাইরেক্ট এটা সমানুপাতিক এরকম হয়ে যেত। বাট এখানে যেহেতু এক্স এর ইউ ভার্সেস এক্স এর বলেছে, তার মানে এটা আমাদের কি এক্স স্কোয়ার আকারে বৃদ্ধি পায় না? তাহলে এক্স স্কোয়ার বা কোনো কিছুর যদি ওই যে তোমার ঘাত আকারে থাকে, তাহলে ওটা কিভাবে গ্রাফটা এরকম হয় না? গ্রাফটা যখন এটা এক্স কিউব হতো তাহলে আরো খাড়া হতো, ঠিক আছে? তার মানে এই জায়গাটা আমাদের গ্রাফটা কি হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তার মানে এটা কোথায় আছে? এটা আছে না এটা? বুঝতে পারছো? যদি আমাদের এখানে এক্স স্কোয়ার ইউ ভার্সেস এক্স স্কোয়ারের গ্রাফ আঁকতো, তাহলে এখন তুমি কিন্তু দেখতা যে এটা আর কি সমানুপাতিক, তখন কিন্তু গ্রাফটা এরকম হয়ে যেত, ঠিক আছে? মাথায় থাকে জানো এটা? আচ্ছা, এখানে এক্স ভার্সেস ইউ ভার্সেস এক্স এর গ্রাফ আঁকতে বলছে, এই জন্য আমরা এরকম করেছি। আচ্ছা, এখানে বলছে নিম্নের কোনটি শক্তির একক নয়। তো নিম্নের কোনটি শক্তির একক নয়, দেখো যে আমাদের এখানে এটা দেখেই বোঝা যাচ্ছে। তারপর আমি একটু দেখাই। দেখো, যখন এখানে তোমাকে নিউটন মিটার বলছো না, এটা কিন্তু কাজের মানে শক্তির একক। কিন্তু নিউটন আর মিটারকে তুমি যদি একসাথে গুণ করো তাহলে তুমি কাজ পাবা। কিভাবে পাবা? দেখো, আমরা তো নিউটন আর মিটার, তাহলে এখান থেকে তুমি পাবা এফ, আর এটা কি পাবা এস। তার মানে কি এটা সমান তো আমরা কাজ পাবো, তার মানে এটা অবশ্যই এটা কিলোওয়াট এইচ। এটা কিন্তু ক্ষমতার সাথে কথাবার্তা বলে, যে আমরা ক্ষমতা সমান এফ সমান ডাব্লিউ টি পড়তাম না? তাহলে এখানে পিটি এর সাথে যদি আমরা গুণ করতাম, মানে ক্ষমতা ওয়াটের সাথে যদি টাইম গুণ করে ফেলতাম, এই যে ওয়াটের সাথে আমি হলো আওয়ার, মানে তুমি টাইমটা গুণ করে ফেলছো, তার মানে আমরা এখানে কিন্তু শক্তি পাবো। জুল তো অবশ্যই শক্তি বলে, বাট এই যে নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমার মানে শক্তি বলে না, ঠিক আছে? তার মানে এই জিনিসটা আমাদের এটা ভুল। এটাই আমাদের বলছে একক নয় কোনটি। আচ্ছা, নিচের কোনটি সঠিক? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয়, হ্যাঁ এটাই সঠিক। শেষ, একবারে হয়ে গেছে, আর কি লাগবে এখানে, তাই না? তো আমাদের কেন্দ্রমুখী বল দ্বারা কিন্তু বাকিগুলো দেখার দরকার নেই। ঘর্ষণ বল সর্বদা ধনাত্মক হয় না, এটা ঋণাত্মক হয়। গতিবিদ্যুতের সাথে ব্যাংকিং কোণ ধ্রুব হয়, ধ্রুব থাকে না। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ অসীম না, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হলো শূন্য। তো এটাই আর কি। আচ্ছা, এবার দেখো গতিশক্তি বনাম ভরবেগের লেখচিত্র দেখাতে বলছে। তাহলে গতিশক্তি বনাম ভরবেগের লেখচিত্রটা কি? দেখো, ই কে সমানুপাতিক পি স্কোয়ার আমরা জানি। তাহলে এখানে বলছে গতিশক্তি বনাম ভরবেগ, তার মানে উপরে থাকবে কি ই কে আর নিচে থাকবে কি পি। তো ভরবেগের লেখচিত্র বের করতে বলছে, তাই না? তাহলে এটা যদি পি স্কোয়ার হয়, ওই যে আগের মতো এরকম, তার মানে এক্স স্কোয়ারের গ্রাফটা হবে ওয়াই সমান এক্স স্কোয়ারের গ্রাফ। ওয়াই সমান এক্স স্কোয়ারের গ্রাফ কেমন হয়? এরকম। তার মানে এটা কোনটা হবে? এই যে ডি নম্বর। বুঝছো? আচ্ছা, সর্বোচ্চ কাজের জন্য প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হবে? সর্বোচ্চ কাজের জন্য আমাদের যেটা হবে, দেখো, যে সর্বোচ্চ কাজের জন্য আমাদের পেতে হলে ডাব্লিউ সমান এফ এস কস থিটা আছে না, এখানে আমাদের এই জিনিসটাকে এক করে দিতে হবে। তাহলে এক কখন তুমি পাবা? থিটার মান যখন তুমি এখানে 0 ডিগ্রি বসাবা তখন। তাহলে এখানে 24-এর কি হবে? 0। তাহলে ই ডাব্লুটা ম্যাক্সিমাম তুমি পাবা, কারণ কসের মান যেটাই হোক পয়েন্টে চলে আসে, পয়েন্ট থাকলে ওইটার অবশ্যই কমে যায়। এই জিনিসটা হবে। আচ্ছা, 25 নম্বরটা দেখো, যে কোনো বস্তুর ভরবেগ 10% বৃদ্ধি করলে উহার গতিশক্তি কত বৃদ্ধি পায়, এই জিনিসটা আমাদেরকে বলেছে। কোনো বস্তুর ভরবেগ 10% বৃদ্ধি করলে, তার মানে ভরবেগ আগে ইনিশিয়াল অবস্থায় যদি পি থাকে, তাহলে পি ফাইনাল অবস্থায় কি হয়েছে? 10% বৃদ্ধি হয়েছে, তার মানে 1.1 পি হয়ে গেছে। বুঝতে পারছো? তার মানে গতিশক্তি কত বৃদ্ধি পায় এটা বলেছো। তো ইকে এর সাথে ইকে ফাইনাল আর ইকে ইনিশিয়াল, এটার সাথে সম্পর্কটা কি? পি ফাইনাল স্কোয়ার আর পি ইনিশিয়াল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তো পি ফাইনাল স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো? 1.1 পি স্কোয়ার। তার মানে এখানে আলটিমেটলি কত আসে? এখানে আসে 1.21 পি স্কোয়ার, ওই যে প্রথম ম্যাথের মতো। আর এটা কি পি ইনিশিয়াল স্কোয়ার, তার মানে পি স্কোয়ার। তার মানে কাটাকাটি যদি চাই, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে ইকে ফাইনালের মানটা আসে 1.21 ইকে ইনিশিয়াল। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে এটার মানটা যেহেতু এটা এসছে, তার মানে বৃদ্ধি কতটুকু বলছো? হ্যাঁ, কতটুকু বৃদ্ধি পায়? তাহলে বৃদ্ধি পেয়েছে এটুকু, এরকম, যে 1.21 - 1। তাহলে এখানে আলটিমেটলি কত আসবে? 0.21। তার মানে এখানে কত আসবে? 21%। ঠিক আছে, তাহলে এটা 21%। আচ্ছা, দেখো বলছে শক্তির মাত্রা কোনটি? শক্তির মাত্রা আর কাজের মাত্রা সেমি মাত্রা। তাহলে ডাব্লিউ সমান আমরা কি জানি? এফ এস। তাহলে এফ এস কে আমরা কি লিখতে পারি? এফ এস কে আমরা এম এ এস লিখতে পারি না? তাহলে এম এর মাত্রা কি? এম। এর মাত্রা কি? এল টি ইনভার্স টু। এস এর মাত্রা কি? এস কি বোঝায়? দূরত্ব বোঝায়, তার মানে কি লেন্থ। তাহলে এটা কি হবে? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এই যে এটা 26-এর বি হয়ে গেল। আচ্ছা, এবার দেখো যে আমাদের বলছে যে 27 নম্বর কি বলছে? 27 নম্বর বলছে বলের দ্বারা কাজের উদাহরণ। কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হলো। কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিলে অবশ্যই কাজ হবে। আচ্ছা, ভূপৃষ্ঠ হতে একটি বস্তুকে উপরে উঠে পুনরায় পূর্বের স্থানে রাখলে, দেখো একটা জিনিস এখানে ছিল, এখান থেকে উপরে উঠালাম আবার এখানে রাখলাম, তাহলে কি কোনো রকম কাজ হয়েছে? না। তাহলে এটা কি বলের দ্বারা কাজের উদাহরণ হবে? না, হবে না। চলন্ত একটি ফুটবলে বল প্রয়োগের ফলে ফুটবলটি বলের ক্রিয়ার দিকে সরে যায়, মানে তুমি একটা বলকে তুমি কিক করছো, বল প্রয়োগ করছো, দেন ওইদিকে চলে গেছে, এটা অবশ্যই কাজের উদাহরণ। তাহলে এটা কোনটা হবে? এটা তোমার, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক নাই, তার মানে এটা কি কত হবে? 1 আর 3। আচ্ছা, এবার বলছে এক ব্যক্তি একটি ব্লককে আনুভূমিক তল বরাবর 49 নিউটন মানের বল প্রয়োগে 2 মিটার সরণ ঘটায়। ওই ব্যক্তি
কর্তৃক কৃতকাজের পরিমাণ কত হবে? দেখো, ইজি একটা কনসেপ্ট, যে আনুভূমিক তল বরাবর 49 নিউটন মানের বল প্রয়োগ করে 2 মিটার সরণ করে, এটা কি কোনো ম্যাথ হলো? এটা তোমার কি হবে দেখো, এটার এরকম হবে, ডাব্লিউ সমান এফ এস। তো এখান থেকে এফ এর মান কত, 49 গুণ কত হবে, 2 হবে। তাহলে এখান থেকে আমরা এটা কত বলতে পারি, 98 জুল। এখানে জাস্ট কনফিউজ করার জন্য এইসব মাইনাস টাইনাস এসব দিছো, শেষ। আচ্ছা, আচ্ছা এখানে দেখো আমাদের কোশ্চেনটা উল্টাই গেছিল, সমস্যা নেই, এখানে করে দেখো। এখানে বলছে যে কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং এর মুক্ত প্রান্তের এক্স পরিমাণ সরণ করালে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ কত? এটা তো আমরা জানি। এটা কত হবে, ইউ সমান হাফ কে এক্স স্কয়ার, শেষ, এটা মুখস্থ আমাদের, বললাম একটু আগে। তো বলছে সম আয়তনের একটি পিতলের গোলক ও একটি টেনিস বলের ভরবেগ সমান হলে টেনিস বলের গতিশক্তি বেশি হবে, পিতলের গোলকের গতিশক্তি বেশি হবে, উভয়ের গতিশক্তি সম হবে। দেখো, এখন একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখো, এই জিনিসটা একটু ভালো করে বোঝো, যে আমরা তো জানি ই কে সমান কি, হাফ এম বি স্কোয়ার। পিতলের যে গোলকটা থাকবে এটার ভর তো সবসময় বেশি থাকবে, এটা তো আমরা জানি। এখন একটা জিনিস দেখো, যে এই দুইটার গুণফল সবসময় একটা জিনিসের সেম রাখতে হবে। এখানে বলছে সম আয়তনের একটি পিতলের গোলক একটি টেনিস বলের ভরবেগ সমান হলে কি হবে, তাই না? তো তুমি তো একটা জিনিস বুঝতে পারছো, যে আমাদের এখানে পিতলের যেটা আছে, পিতলের ভরটা বেশি হবে। ভর যদি বেশি হয় তাহলে এম এর মানটা হলো বেশি হবে। এম এর মান যদি বেশি হয় তাহলে ভি এর মানটা কি হবে, কম হবে। এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? দেন তারপরে এই জিনিসটা হলো ইকে এর মান, দেখা গেল যে টোটাল 100 জুল মনে করে দিয়ে আছে। তার মানে এম এর মানটা যেহেতু বেশি আর ভি এর মানটা কম হয়ে 100 জুল তোমার হলো সেম করবে, সমান করবে, এরকম হবে ব্যাপারটা। বা আমরা বলতে পারি যে হলো আচ্ছা, ভরের মান এটা এখানে বেশি, ভি স্কোয়ারের মান এখানে অবশ্যই এখানে কম হবে, কারণ একটা মোটা জিনিস আস্তে আস্তে দৌড়ায় আর চিকন জিনিস জোরে দৌড়ায়, এটা তো আমরা জানি। তো একটি টেনিস বলের ভরবেগ সমান হলে, আচ্ছা ভরবেগ সমান যেটা বলছে যে হলো, আচ্ছা সময় একটি পিতলের গোলক একটি টেনিস বলের ভরবেগ সমান, আচ্ছা ভরবেগ সমান বলেছে, তার মানে ভরবেগ সমান বলতে এমন বোঝাচ্ছে যে তোমার, আচ্ছা একটু দেখো এখানে একটু লিখি যে পি সমান এমভি। এই পি এর মান সবসময় দুইজনের সমান, মানে পিতলের বলে যা পি এর মান আর টেনিস বলে যেটা আছে দুইটাই হলো তোমার সমান হবে। তাইলে এখান থেকে একটা জিনিস বলো তো, যে এম এর মান যদি পিতলের বড় হয়, বেশি হয়, তাহলে ভি এর মানটা কি কম হবে না? এটা আমরা বুঝতে পারছি। আবার টেনিস বলের ক্ষেত্রে এম এর মান ছোট, তার মানে ভি এর মানটা বেশি। তাহলে এটা যখন তুমি ইকে তে গতিশক্তিতে নিয়ে যাবা, অবশ্যই এখানে গতিশক্তির সাথে বেগের কিন্তু ভি স্কোয়ার সম্পর্ক, আর এম এর সাথে হলো এটা কি সমানুপাতিক সম্পর্ক না? বুঝতে পারছো? আর এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে এই জায়গাটায় কি পরিবর্তন হবে বলতো, যে এটার এম এর মান বেশি ছিল আর ভি স্কোয়ার এর মান কম ছিল, তার মানে এটা যে দেখা গেল যে এটার মান 100 জুল আসলো, এটার মান কত আসবে, এটার মান দেখো যে এম এর মান কম বাট ভি স্কোয়ার এর মান অনেক বেশি। ভি স্কোয়ার মানে এখানে স্কোয়ার আকারে আছে, তার মানে অবশ্যই এটা দেখা গেল যে 200 জুল চলে আসবে। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারবো যে টেনিস বলের গতিশক্তি কত হবে, টেনিস বলের গতিশক্তি অবশ্যই বেশি হবে। তার মানে আমাদের এটা কথা, যে আমাদের এই যে এই অনুযায়ী আমরা বললাম, কারণ কি, কারণ হলো ভি এর সাথে এটার ইকে এর হলো স্কোয়ারের মানে স্কোয়ারের সম্পর্ক, আর এটার সাথে এটা কি, মানে তোমার একবারে ডাইরেক্ট হলো একঘাতের সম্পর্ক। বুঝতে পারছো? পিতলের গোলকের গতিশক্তি বেশি হবে না, এটা হবে না। উভয়ের গতিশক্তি সমান হবে না, এটাও হবে না। তার মানে এখানে কি হবে, এখানে তোমার এখানে অপশন ভুল দেওয়া আছে, এখানে জাস্ট হলো একটা হবে, ঠিক আছে, এখানে জাস্ট একটা হবে, এক হবে। আচ্ছা, দেখো, এবার দেখো আমরা 12 নম্বর দেখি। 12 নম্বরটা কি আছে, যে কাজের অভিকর্ষীয় একক কি, ঠিক আছে, এটা একটা খুব কঠিন কোশ্চেন দিয়েছে, ওইখানে পরীক্ষার হলে মাথায় আনা অনেক টাফ। দেখো, কাজের অভিকর্ষীয় একক এটা বোঝাতে চাইছে এরকম ব্যাপার, যে নর্মালি আমাদের আন্তর্জাতিক একক হলো জুল এসআই ইউনিটের, ঠিক আছে, বাট অভিকর্ষীয় একক বলতে আমাদের এমন বোঝাচ্ছে যে আমাদের এটা হলো কেজি বা মিটার, এসবে তোমাকে হলো বলতে হয় সবসময় যখন তোমাকে অভিকর্ষীয় একক কথাটা বলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এটা কি হয়, এটা আমাদের কেজি মিটার হয়। এটা অভিকর্ষীয় একককে বলছে, ডাব্লিউ সমান এফ এস আছে না, তো এই জায়গাটায় তোমাকে অবশ্যই এম জি এস এরকম তোমার হলো অভিকর্ষীয় এককে লিখতে হবে। তাহলে অভিকর্ষীয় এককে তুমি কিন্তু অবশ্যই লিখবা, এম এর জায়গায় কি লিখবা, কেজি লেখো না, এস জি এর জায়গায় কি লেখো, এম এস ইনভার্স টু, আর এস এর জায়গায় আবার কি মিটার। তার মানে কি কেজি মিটার স্কোয়ার, এই যে এইগুলাতে লেখো না, কেজি মিটার। তো এইটা আর কি তোমার এইভাবে আর কি লিখতে হয়। আচ্ছা, এবার দেখো যে হলো ভূমিতে আনুভূমিক ভাবে থাকা 2 কেজি ভরের এবং 104 সেন্টিমিটার দৈর্ঘ্য, 4 সেন্টিমিটার প্রস্থ এবং 4 সেন্টিমিটার পুরুত্বের আয়তাকার দণ্ডকে উলম্ব অবস্থায় আনতে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে? আচ্ছা, এটা একটা খুব সুন্দর একটা কোশ্চেন করেছে, দেখো এটা আমরা কি করব। তো এই জায়গাটায় আমাদের যেটা করতে হবে, দেখো আমাদের এখানে আনুভূমিকে থাকা 2 কেজি ভরের, তাই না, 2 কেজি ভরের একটা 104 সেন্টিমিটার দৈর্ঘ্য, আর আনুভূমিকে আগে থেকে ছিল, তার মানে আমি একটু লিখে নিই, দেখো মনে করো যে এরকম, দেখো এই যে এটা যে দূরত্বটা, এটা কত দিয়ে আছে, এটা দিয়ে আছে 104 সেন্টিমিটার, আচ্ছা 104 সেন্টিমিটার। তারপর বলছে 4 সেন্টিমিটার প্রস্থ, আমার প্রস্থ কোনটা, এই যে এটা প্রস্থ 4 সেন্টিমিটার, আচ্ছা।
দেন বলছে যে 4 সেন্টিমিটার পুরুত্ব, তার মানে এটা কি, এটাও তোমার 4 সেন্টিমিটার পুরুত্বের আয়তাকার দণ্ডকে উলম্ব অবস্থায় আনতে, তার মানে এই জিনিসটাকে তুমি উলম্ব অবস্থায় এনেছো, তার মানে এরকম হয়ে গেছে। দেখো তো, এরকম হয়ে গেছে না? তাহলে আনতে তোমার হলো পরিমাণ, কি পরিমাণ কাজ হয়েছে, তার মানে তুমি এখানে কি লিখবে, ডাব্লিউ সমান এম জি এইচ ড্যাশ, মানে ওই যে গড় সরণটা তোমাকে এখানে নিতে হবে। তাহলে এখানে যেহেতু 4 সেন্টিমিটার আছে, তাহলে এটা কত, এটা কতটুকু হবে, 2 সেন্টিমিটার হবে, 2 সেন্টিমিটার। তো এটা যখন উপরে উঠবে তখন এটা কত দূর পর্যন্ত যাবে, এটা এটা এত দূর পর্যন্ত কাজ করবে না, 104/2, তার মানে কত হলো, 52। তার মানে এখানে কত হলো, 52 সেন্টিমিটার। তাহলে এখানে কত আছে, 2 সেন্টিমিটার, আর এখানে 52, তার মানে কি এখানে 52 - 2 করলে কত হবে, 52 - 2, তার মানে 50 সেন্টিমিটার। এই জিনিসটা আমরা লিখতে পারবো। তার মানে এখান থেকে এইচ ড্যাশ এর মান তুমি বুঝতে পারছো কত হবে, এম এর মান কত, 2 কেজি দিয়ে আছে, জি এর মান কত, 9.8, এইচ ড্যাশ এর মান হলো 50 সেন্টিমিটার, তার মানে 0.5 মিটার। তার মানে এখান থেকে যেটা হবে 4.9 × 2, তার মানে এটাই আসবে, এটা কাটাকাটি গেলে 9.8, তার মানে 9.8 জুল হবে। ঠিক আছে এটা। স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটি, এটা তোমাকে বলছে। স্প্রিং ধ্রুবককে আমরা কিভাবে লিখি, কে এফ এক্স। আচ্ছা, মাত্রা চেয়েছে, তাহলে এখানে এফ থেকে আমরা কি লিখতে পারবো, এম জি লিখতে পারবো, এখান থেকে এক্স লিখতে পারবো। এম এর মাত্রা কি, এম, এটার মাত্রা কি, L T−2। এক্স এর মাত্রা কি, একটা দূরত্ব বোঝায়, তার মানে এল। তাহলে এখান থেকে যদি কাটাকাটি যায়, তাহলে এখানে কি আসলো, M T−2। তাহলে এটা কত হবে, এটা। ঠিক আছে, আচ্ছা। তো এখানে বলছে সংরক্ষণশীল বলের ক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়, এই কথাটা খুব ভালো করে দেখবে, এটা কিন্তু প্রশ্ন ভুল করাবে, সঠিক নয় কোনটি বলছে। তাহলে এটা কি হবে, এটা তোমার দিয়ে আছে পূর্ণ চক্রে কাজের পরিমাণ শূন্য হয়। পূর্ণ চক্রে কাজের পরিমাণ শূন্য হয় সংরক্ষণশীল বলের ক্ষেত্রে, হ্যাঁ এটা সঠিক কথা। একটা পূর্ণ চক্র তুমি যদি পূরণ করে আসো, সংরক্ষণশীল যদি বল হয়, তাহলে কোনো ওয়েস্টেজ হবে না, তার মানে পরিমাণ শূন্য হয়ে যাবে। কৃতকাজ গতিপথের উপর নির্ভরশীল। দেখো, কৃতকাজ কি কখনো গতিপথের উপর নির্ভরশীল? মনে করো যে এখানে তোমার একটা বস্তু ছিল, এটাকে তুমি এরকম পথে নিয়ে তুমি এই জায়গাটা নিয়ে আসলা, তার মানে এই প্রত্যেকটা পথ তোমাকে ক্যালকুলেট করতে হবে না, তোমাকে জাস্ট এই যে এখান থেকে এটার হাইটটা মাপতে হবে, ভূমি থেকে এটার হাইটটা। তাহলে এটা কি গতিপথের উপর নির্ভরশীল? না, এটা গতিপথের উপর নির্ভরশীল না। তাহলে এটাই হবে অ্যান্সার। বুঝতে পারছো, সঠিক নয় বলেছে। সম্পাদিত কাজ পুনরুদ্ধার করা সম্ভব, হ্যাঁ সংরক্ষণশীল বলার ক্ষেত্রে তো যাই। যান্ত্রিক শক্তিতে নিত্যতা বজায় থাকে, হ্যাঁ সবসময়, মানে তোমার এই যে মানে শক্তি ধ্বংস বা সৃষ্টি হয় না, এক জায়গা থেকে আরেকটা রূপান্তরিত হয়, তার মানে নিত্যতা বজায় থাকে। আচ্ছা, দেখো আমরা আর কয়টা, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা এমসিকিউ করলে আমাদের শেষ হয়ে যাবে। দেখো এখন এখানে কি বলছে, এখানে বলছে যে তোমার চিত্রে বস্তুটির উপর 10 নিউটন বল প্রয়োগে সরণের দিকে কত কাজ হবে। একটা বস্তু আছে, তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো এদিকে, আর সরণ হচ্ছে এদিকে, তার মানে এটা কি হবে, F S cos 30 ডিগ্রি। তাহলে F S cos 30 ডিগ্রির মান কত, F S cos 30 ডিগ্রির মান হবে এখানে তোমার 86.60 জুল। তার মানে আমরা এটা বুঝতে পারছি এটা কি হবে, এটা আমাদের কাছে ইজি। নিচের কোনটি সঠিক, 1 ওয়াট সমান জুল পার নিউটন, তারপরে 1 জুল সমান N/S−1। আচ্ছা যাই হোক, আমাদের দেখো যে নিচের কোনটি সঠিক, এই যে 1 কিলোওয়াট 10�6 হবে না এখানে, 10�6 তো নাই, তাহলে এটাও হবে না। আচ্ছা, 1 আর্ক সমান 10⁻⁷ জুল, এই কথাটা আজকে একবারে সত্য। ঠিক আছে, এটা একটু খুব ভালো করে মাথায় রাখো, যে 1 আর্ক সমান 10⁻⁻জুল, আমি এভাবে মাথায় রাখতাম যে 1 জুল সমান হয় 10⁻⁷ আর্গ। ঠিক আছে, 1 জুল সমান হয় 10⁻⁷ আর্গ। তাহলে এখানে তোমার যদি এটা ওইদিকে চলে যায়, তাহলে 1 আর্গ চেয়েছে, তার মানে এখানে কত হবে, 10⁻⁷ জুল, এটা। আচ্ছা, এবার বলছে যে তোমার 40 নিউটন বল কোন স্প্রিং কে টেনে 10 মিটার বৃদ্ধি করে। 40 নিউটন বল কোন স্প্রিং কে টেনে 10 মিটার বৃদ্ধি করে, তার মানে আমরা কি এটা বলতে পারবো যে এখান থেকে আমরা এফ সমান কে এক্স, এটা স্প্রিং ধ্রুবকটা পাবো এই স্প্রিং এর জন্য। এফ কত হয়েছে 40, কে এর মান, আর এক্স এর মান কত হয়েছে 10 মিটার। তাহলে কে এর মান কত, 4 নিউটন পার মিটার, মানে 4 নিউটন দিলে 1 মিটার পরিমাণ প্রসারিত হয়। স্প্রিং কে 500 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজের মান কত, 500 সেন্টিমিটার তুমি প্রসারিত করেছো, তাই না? তাহলে তুমি কি লিখবা, যে ইউ সমান হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখানে হাফ, কে এর মান কত, কে এর মান হলো 4, কতটুকু করছো 500 সেন্টিমিটার, তার মানে কি 5 মিটার, 5 স্কোয়ার, তার মানে এখান থেকে কাটাকাটি গেলে কত হয়, 2, 25 × 2 কত হয় 50, তার মানে এখানে কত হবে 50 জুল। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি হয়, শূন্য হয়, এটা বলতে পারি। ক্ষমতার একক কি, জুল পার J/−1, হ্যাঁ ঠিক আছে। ওয়াট, হ্যাঁ ঠিক আছে। আর্ককে, জুলকে তুমি আর্ক আকারেও লিখতে পারো, এই যে এখানে বলেছিলাম, তার মানে এখানে আর্ক পার S/1, তার মানে এখানে কি ডি, সবগুলা। ঠিক আছে, আচ্ছা। এবার বলছে একটি ক্রেন 100 কেজি ভরের একটি ব্লককে 0.1 ms/1 ধ্রুব বেগে উপরে তুলছে, ক্রেনটির ক্ষমতা কত, এইটা মনে আছে কি সূত্র ইউজ করতাম, P=FV, এটা বলেছিলাম ক্রেনের ম্যাথের ক্ষেত্রে এটা হয়। এফ এর ক্ষেত্রে কি হয়, এফ এর ক্ষেত্রে তুমি এখানে লিখতে পারবা mg/v। তাহলে এম এর মান কত, 100 কেজি বলা আছে, জি এর মান কত 9.8, ভি এর মান কত 0.1, এগুলো ক্যালকুলেটারে একবারে করে ফেলতে পারবা। তাহলে এটা কত আসে, 10 × 9.8, তার মানে কত আসছে, 98 ওয়াট। আচ্ছা, এটা আমরা পারলাম। এখন বলছে 4 কেজি ও 9 কেজি ভরের দুটি বস্তু সমান ভরবেগ গতিশীল।
তার মানে আমাদের দুইটা বস্তু আছে, একটা 4 কেজি একটা 9 কেজি। তো এদের গতিশক্তির অনুপাত কতটুকু হবে এটা আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা আমরা একটা জিনিস এখানে একটা কাজ করি, ঠিক আছে? দেখো এই জায়গাটায় আমাদের প্রথম কথা যে আমাদের গতিশক্তির অনুপাত বলেছে না, গতিশক্তির অনুপাত কত? তাইলে আমাদের মনে করো যে ইকে 1 আর ইকে 2 করলাম, তাইলে তো অনুপাত হলো। তো আমরা তো এইভাবে লিখতে পারবো ½ mv² সমান ½ mv²। বা আমরা ওই যে আমাদের যে সূত্রটা ছিল মনে আছে, এই সূত্রটা কি ছিল, এরকম সূত্রটা ছিল না, যে p² / 2m, p² / 2m, এই জিনিসটা ছিল না আমাদের? তাহলে তুমি একটা জিনিস দেখো যে এটার ক্ষেত্রে 2m1 আর এটা 2m2 ছিল। তো এখানে বলছে ভরবেগ সমান সমান ভরবেগে গতিশীল। তার মানে পি স্কোয়ার আর পি স্কোয়ারটা তাহলে সেম হয়ে গেল। তার মানে আলটিমেটলি আমাদের এখানে চেয়েছে কে সমানুপাতিক 1m, আমরা বুঝতে পারি কারণ 2m ছিল পি স্কোয়ার। তাহলে এখানে এটার সাথে এটার সম্পর্ক 1/m এর। তাইলে তোমার ভর যার কম হবে তার গতিশক্তি বেশি হবে, ভর যার বেশি হবে গতিশক্তি কম হবে। ওই যে বেগের কনসেপ্টটা এখানে যেটা বুঝাইছিলাম, এই যে এটা। তার মানে ভর যার এখানে কম হবে সেটা গতিশক্তি বেশি হবে, আর ভর যার হলো কম তোমার বেশি হবে তার গতিশক্তি কম হবে। তাহলে এখানে তোমার অনুপাতটা কেমন আমরা একটু দেখি। যে এখান থেকে তোমার যেটা হবে ইকে 1 আর ইকে 2, এটা সমান কি হবে 1/m। তার মানে নিচে কি হবে 4, উপরে কি হবে 9। বুঝতে পারছো? তাহলে এটা কি হবে 9:4। এটা 9:4, ঠিক আছে এটা। দেখি আমরা লাস্টের দিকে চলে এসেছি। দেখো আমাদের এখানে বলছে যে কোন স্প্রিং কে 10 নিউটন বল দ্বারা টেনে 5 সেন্টিমিটার প্রসারিত করা হলে স্প্রিং ধ্রুবক কত হবে। এটা একেবারে ইজি একটা ম্যাথ। এটা কি হবে, এফ সমান কে এক্স। তাহলে এফ এর মান কত 10, কে এর মান চেয়েছে, আর এক্স এর মান কত 5 সেন্টিমিটার 0.05। তাহলে এখান থেকে কে এর মান কত আসে, এখান থেকে কে এর মান আসে 200। বুঝতে পারছো? তাহলে এটা আমাদের কত হয়েছে, 200 নিউটন পার মিটার। কাজের মান শূন্য হবে যদি সরণ না ঘটলে, বলের বিপরীতে সরণ হলে যখন সাইন থিটা সমান 1 হয়। এটা কি হবে দেখো তো। এটা দেখো যে আমাদের এখানে বলছে যে কাজের মান শূন্য হবে যদি স্মরণ না ঘটলে। হ্যাঁ, স্মরণ না ঘটলে কাজের মান তো শূন্যই হয়। বলের বিপরীতে স্মরণ স্মরণ হলে তো কাজের মান শূন্য হবে না, মাইনাস হবে, তাই না? যখন সাইন থিটার মান যখন 1 হয় তখন আমাদের কি এটার ই হবে, শূন্য হবে। হ্যাঁ, সাইন থিটার মান যদি 1 হয় তার মানে থিটার মান হবে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির মান যদি হয় তাহলে কস 90 ডিগ্রি হয়ে যায়, কস 90 ডিগ্রির মান কত 0, তার মানে 1 আর 3। বুঝতে পারছো? এই জিনিসটা হয়। আচ্ছা এখন বলছে যে নিচের জোড়া গলার মধ্যে কোনটির মাত্রা একই। নিচের জোড়া গলার মধ্যে কোনটির মাত্রা একই, কাজ ও ক্ষমতা। এটার মাত্রা তো জীবনে একই সেম হবে না, কাজ আর শক্তি অবশ্যই হবে। তার মানে এখানে কি হবে, কাজ আর শক্তি। ঠিক আছে, এটা শেষ আমাদের। এবার দেখো আমাদের বলছে যে সংরক্ষণশীল বল দ্বারা পূর্ণচক্রে মোট কাজ শূন্য। হ্যাঁ, গতিপথের উপর নির্ভর করে না। হ্যাঁ ঠিক আছে, প্রকৃষ্ট উদাহরণ আদর্শ স্প্রিং বল। প্রকৃত উদাহরণ আদর্শ স্প্রিং বল অবশ্যই। তার মানে এখানে কি হবে 1 2 3। আচ্ছা, স্প্রিং কে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়? অবশ্যই বিভব শক্তি মানে সঞ্চিত হয়। হয়ে গেল। একটি বুলেটের গতিশক্তি কত গুণ হলে এটি এর প্রাথমিক বেগে 3 গুণ বেগ অর্জন করবে? এইটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ঠিক আছে? এসব যখন এই যে গতিশক্তি কত গুণ হলে প্রাথমিক বেগের কত গুণ অর্জন করবে, এসব ম্যাথের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা যে আমাদের যদি বেগ হয়, ঠিক আছে, যদি বেগ হয় মানে গতিশক্তি কত গুণ হলে এটার প্রাথমিক বেগের 3 গুণ বেগ অর্জন করবে। তো তোমার সমানুপাতিক কি v² হয় না? হুম। তাহলে তোমার যদি এখানে বেগের মান যদি তুমি 3 করো, 3 করো, তাহলে 3 স্কোয়ার, তার মানে এর মান কত হয়ে গেল 9 হয়ে গেল না? তাহলে 9 গুণ হবে। গতিশক্তি কত গুণ হলে এর প্রাথমিক বেগে 3 গুণ বেগ অর্জন করবে? তাহলে 9 গুণ যদি আমাদের বেগ হয় তাহলে এই জিনিসটা সম্ভব হবে, কারণ সমানুপাতিক v²। শেষ। আচ্ছা, 42 নম্বরটা দেখো, আমাদের লাস্ট একটা এমসিকিউ। একটি বস্তু ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আছে, উপর থেকে বস্তুটিকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে 8 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি স্থিতিশক্তির অনুপাত কত হবে? ঠিক আছে, এরকম যখন এই ম্যাথ গুলা যখন আমাদেরকে দেবে, ঠিক আছে, খুব ভালো করে একটু খেয়াল করো যে এই ম্যাথ গুলা দিলে আমরা আসলে করবোটা কি। আমাদের কিন্তু এই ম্যাথটা আরেক ভাবেও আসতে পারে। কিছুটা এমন করে আসবে যে হলো মনে করো যে একটা বিনা বাধায় একটা উচ্চতা থেকে পড়তে দিল, যে কোথায় বিভব শক্তি গতিশক্তির এত গুণ হবে, এরকম টাইপের ম্যাথ গুলো আসে। ঠিক আছে, বিভব শক্তি গতিশক্তির কত গুণ হবে, এটার জন্য আমাদের একটা শর্টকাট সূত্র আছে। মনে করো যে এই যে একটা বস্তুকে ছেড়ে দিলা, দেন তারপর তুমি এই জায়গাটা এসে গতিশক্তি বিভব শক্তির এত গুণ হয়েছে। তো এটার জন্য আমাদের একটা ফরম্যাট সবসময় মাথায় রাখবা। সেই ফরম্যাটটা হলো ইকে সমান এন ইপি। এই কথাটা একটু ভালো করে মাথায় রাখতে পারবা যে ইকে সমান এন ইপি, গতিশক্তি তোমার বিভব শক্তি গতিশক্তির কত গুণ হবে এইরকম টাইপের। ঠিক আছে, গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে এই টাইপের, এইভাবে তুমি লিখতে পারো। তো শর্টকাটটা হলো এটা, তুমি এই ফরম্যাটে নিয়ে আসবা। দেন শর্টকাটটা হবে এক্স সমান h/n+1। এক্স সমান h/n+1। এইচটা কি, মোট উচ্চতা।
এটা কি মোট উচ্চতা। তার মানে আমাদেরকে এই ফর্মেটে নিয়ে আসার পর আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি না, যে কোনো এটার ম্যাথ আমরা পারবো। আচ্ছা, এবার আমরা একটু দেখি আমাদের কি বলেছে। আমাদের বলেছে যে একটি বস্তু ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আছে, তার মানে এইচ এর মান দিয়ে আছে। উপর থেকে বস্তুটিকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে 8 মিটার উচ্চতায়, তার মানে এক্স এর মান দিয়ে আছে, উচ্চতায় বস্তুটি গতিশক্তি স্থিতিশক্তি কত হবে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, সূত্রের মাধ্যমে করি। এক্স এর মান দিয়ে আছে 8, এইচ এর মান দিয়ে আছে কত, 10, আর এটা কত হবে n+1। তাহলে এখান থেকে তুমি যদি দেখো তাহলে এটা কত হবে, এটা হবে তোমার 8n+8 = 10। তাহলে ওইদিকে যদি যায় তাহলে 8n সমান এখানে কত হচ্ছে 10 ভাগ 8, সরি 10 - 8, তার মানে হলো 2 ভাগ 8। তার মানে এখানে কত হচ্ছে, n = 1/4 হচ্ছে। তাইলে আমরা কি এখানে বলতে পারবো যে ই কে সমান 1/4 ইপি হয়ে যাচ্ছে। এই যে এন এর মান আমি পেয়েছি এখান থেকে। তাইলে এখান থেকে ইকেটা তুমি যদি এখানে এখানে বলছে কি গতিশক্তি ও স্থিতিশক্তি বিভব শক্তির অনুপাত বলেছে, তার মানে ইকে ইপি এখানে নিয়ে আসলে তাহলে 1:4 হয়ে গেল। তাহলে এটা কোনটা হবে, প্রথমটা হবে। বুঝতে পারছো? আমাদের যদি এই ম্যাথ গুলো এমন ভাবে দিত যে হলো মনে করা যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে এত জায়গায় ইকে হলো তোমার মানে গতিশক্তি যেটা আছে বিভব শক্তির দ্বিগুণ হয়, তো তখন তুমি এখানে 2 বসাতা, দেন তারপর এখানে 2 লিখতা। এক্স এর মান তুমি একটা মানে এই যে এইচ এর মান মোট উচ্চতাটা মান দিতা, তাহলে তোমার কত উচ্চতা এটা আর কি তোমার 2 গুণ হবে সেটা তোমার এখানে বলে দিত। তাহলে এই ফরম্যাটে আগে আমরা নিয়ে আসবো ইকে সমান এন গুণ ইপি, দেন তারপরে এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে আমাদের এই রিলেটেড যা ম্যাথ আছে আমি এটা পারবো, যা ম্যাথ। বুঝতে পারছো? তো এটা একটু ভালো করে মাথায় রাখো। তাহলে এটাই আমাদের শেষ হলো। এখন কোনো কোশ্চেন থাকলে আমাকে এখন বলতে পারো।